মার্লিন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী, আবার সবচেয়ে অলস ডেমন কিং, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাকে রাজত্ব থেকে অবসর নিতে হয় বিশাল জনের দায়ে। নিজের দায়িত্ব ফেলে সে পালিয়ে যায় মানুষের মহাদেশে, সবকিছু থেকে মুখ লুকিয়ে। সেখানে সে নিজের প্রকৃত শক্তি গোপন করে একেবারে গড়পড়তা, ব্যর্থ একজন লোক সেজে ঘোরে। কিন্তু তবু সে শহরের সবচেয়ে কুখ্যাত আলসে পরজীবী হিসেবে নাম কুড়িয়ে ফেলে। একজন প্রাক্তন রাজা, এখন শুধুই এক কিংবদন্তি ফ্রিলোডার। মার্লিন লুসিফার, আমাদের প্রধান চরিত্র। এই মুহূর্তে মার্লিন নিজের সাপ্তাহিক রিপোর্ট লিখতে ব্যস্ত। ঠিক তখনই তার প্রাসাদের বাইরে হাজির হয় চার্চ স্কোয়ার নামে পরিচিত মানব সৈন্যদের এক বিশাল বাহিনী, যারা দানব সৈন্যদের সঙ্গে যুদ্ধে লিপ্ত। মার্লিনের ছোট বোন লিলিথ পরিস্থিতি সামাল দিতে ছুটে যায় এবং তার অন্ধকার চার্ম ম্যাজিক ব্যবহার করে শত্রুদের বিভ্রান্ত করে একে অপরের বিরুদ্ধে লড়াতে বাধ্য করে। কিন্তু সেই সৈন্যদের মধ্যে একজন নারী, যার মানসিক শক্তি একদম অটল। সে লিলিথের জাদুকে সম্পূর্ণ উপেক্ষা করে একদম সরাসরি লিলিথের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মুহূর্তেই কোণঠাসা করে ফেলে। এই নারীর নাম অ্যালিস, আলোপথের 230তম নায়িকা। লিলিথ স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে তার জাদু কাজ করছে না, কারণ শত্রুটি একজন নারী। তাই এবার সে সরাসরি পন্থা নেয়। ঠাট্টার ছলে অ্যালিসকে প্রলুব্ধ করার চেষ্টা করে ফিসফিসিয়ে বলে, তোমাকে আমার ফিগার কালেকশনে চাই। কিন্তু কথা শেষ হওয়ার আগেই অ্যালিস তরবারি মেলে ধরে শুরু হয় এক সর্বাত্মক যুদ্ধ। যুদ্ধের মাঝেও লিলিথই প্রথম আঘাত হানে। এতে সে বুঝতে পারে এই প্রজন্মের হিরো খুব একটা আহামরি কিছু না, একেবারে মিড। তার এই মন্তব্যে অ্যালিস ক্ষিপ্ত হয়ে ওঠে আর নিজের পবিত্র তরবারির পূর্ণ শক্তি মুক্ত করে দেয়। তবুও লিলিথ বিষয়টাকে সিরিয়াসলি নেয় না। সে আক্রমণ করে তার ড্রাগনের টেন্ডন দিয়ে গঠিত চুল দিয়ে, কিন্তু এক মুহূর্তেই সেই চুল ছিন্নভিন্ন হয়ে যায়। পবিত্র তরবারির আসল ভয়াবহতা তখনই প্রকাশ পায়। কিছুক্ষণের মধ্যেই অ্যালিস লিলিথকে মাটিতে ফেলে দেয়, জাদু বলে তার হাত পা শিকল দিয়ে বেঁধে ফেলে। লিলিথের পরাজয়ে মানব সৈন্যরা বীর্যের উল্লাসে চিৎকার করে ওঠে। সেই শব্দ এসে পৌঁছায় মার্লিনের কানে। আর ঠিক তখনই মার্লিনের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে রিপোর্ট ছুড়ে ফেলে দেয়, নিজেই পরিস্থিতি সামলাতে চলেছে। এদিকে একজন শত্রু হারানোর পর অ্যালিস আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সে ডেমন কিংয়ের বিরুদ্ধে লড়াইয়ের অনুমতি চাইতে গ্র্যান্ড সেইজের দিকে ফিরে তাকায়। কিন্তু সেইজ নিজেই জানিয়ে দেয় তিনি মার্লিনকে শেষ করবেন। এমন একজন যিনি শত শত মানব সৈন্য আর নায়িকাদের হত্যা করেছে, আর যার কারণেই একের পর এক পবিত্র অভিযান ব্যর্থ হয়েছে। তারপর সেইজ প্রকাশ করেন তার চূড়ান্ত অস্ত্র, এক তিমিয়াকৃতির সিজ মেশিন, এক বিশাল যুদ্ধযান, যা চার্চ 1 শতাব্দী ধরে প্রস্তুত করেছে। তিনি গর্বভরে ঘোষণা করেন, এই তিমি হচ্ছে মানব জাতির জ্ঞানের সর্বোচ্চ নিদর্শন, চার্চের সবচেয়ে বড় কীর্তি। তিনি আকাশ থেকে সেই যুদ্ধতিমিকে নামিয়ে দেন, আদেশ দেন, তার পথে যা কিছু পড়বে সব ধ্বংস করে দাও। অ্যালিস আপত্তি জানায়, বলে এত চরম পদক্ষেপের কোনো দরকার নেই। কিন্তু সেইজ অটল। তার বিশ্বাস সমস্ত দানব নির্মূল করাই একজন যোদ্ধার গৌরবময় লক্ষ্য। গ্র্যান্ড সেইজ তিমিয়াকৃতির যুদ্ধযানটি সক্রিয় করে বিশালাকার মুখ খুলে সেটি ছুড়ে দেয় এক ধ্বংসাত্মক পবিত্র প্লাজমা বিম, যা এক আঘাতেই দানব সৈন্যদের ছাই করে দেওয়ার উদ্দেশ্যে ছুটে আসে। ঠিক সেই মুহূর্তে মার্লিন লুসিফার সামনে এগিয়ে আসে। নিজের সৈন্যদের সামনে দাঁড়িয়ে একটুখানি চেষ্টাও না করে সেই আঘাত সম্পূর্ণ রুখে দেয়, নিজে বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত না হয়েই। চুল পেছনে সরিয়ে কিছু অরা ফার্ম করে সে তারপর যুদ্ধক্ষেত্রে এক বিশাল লাফে নেমে পড়ে, একেবারে অ্যালিসের মাথার উপর, যেন পুরোপুরি অবজ্ঞা ও অপমানের পরাকাষ্ঠা। লিলিথ দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরে কান্না জড়ানো কণ্ঠে অভিযোগ করে এই নিষ্ঠুর মানবরা তাকে কিভাবে অত্যাচার করেছে। অন্যদিকে অ্যালিস এখনও মার্লিনের পায়ের নিচে চাপা পড়ে হিমশিম খাচ্ছে বের হতে। শেষমেশ অ্যালিস কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নিয়ে অভিযোগ করতে শুরু করে, কিন্তু মার্লিন পুরোপুরি তাকে উপেক্ষা করে লিলিথকে শুধুই জিজ্ঞেস করে, এই মুখপাতা নারীটাকে? লিলিথ উত্তর দেয়, ও রাজ্যের পাঠানো গার্বেজ লেভেল হিরো, আমাদের শিকার করতে এসেছে। মার্লিন হঠাৎ করে অ্যালিসের দিকে ঝাঁপিয়ে যায়, তার সুন্দর মুখটা কাছে থেকে দেখার জন্য এক ঝলক হাসে, তারপর এক আঙুলের ছোঁয়ায় তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। সে ঠাট্টার সুরে বলে, আলোকপথ নায়িকা বাছাই যে দিন দিন খুবই ঢিলেঢালা হয়ে পড়ছে। এখন তো তরবারি না তুলেই শেষ করা যায়। তবে একমাত্র যেটা তার নজর কেড়ে নেয় সেটা হলো আকাশের সেই উড়ন্ত তিমি। সে ভাবে হয়তো এইটা আমার জ্বালা অন্তত 2 দিনের জন্য লাঘব করতে পারবে। এদিকে গ্র্যান্ড সেইজ সামনে এগিয়ে এসে ঘোষণা করে, আমি এসেছি তোমার হাতে আগের অভিযান যেভাবে অপমানিত হয়েছিল তার প্রতিশোধ নিতে। কিন্তু মার্লিন কিছুই মনে করতে পারে না। সে তো এমনকি এই বুড়োটাকেও চিনতে পারছে না। তখন সেইজ নিজের পরিচয় করায়, বলে সেই ছিল একমাত্র মানুষ যে আগের যুদ্ধে বেঁচে ফিরেছিল। এটা যেন বিশাল এক গৌরবের ব্যাপার। মার্লিন হঠাৎ করে মনে করতে পারে, ও তুমি না সেই কাপুরুষ যে নিজের প্যান্ট ভিজিয়ে কাঁদছিলে? বলেছিলে আমাকে ছেড়ে দিলে আরও মানুষ পাঠাবে, যেন আমি ডেমন কিং হিসেবে আরও পারফর্ম করতে পারি। এই কথা শুনে অ্যালিস আর বাকি মানব সৈন্যরা হতবাক। বিশ্বাসই করতে পারছে না তাদের নেতা এতটা নিচে নেমে গিয়েছিল, তাদের বিক্রি করে দিতে চেয়েছিল। গ্র্যান্ড সেইজ লজ্জায় থরথর করে কাঁপতে কাঁপতে সব অস্বীকার করে মার্লিনকে মিথ্যাবাদী বলে গলা কাঁপিয়ে নিজেকে বাঁচাতে চেষ্টা করে। শেষ চেষ্টা হিসেবে সে সমস্ত মানব সৈন্যদের জাদুশক্তি একত্র করে তিমির ভিতরে প্রেরণ করে তার শক্তি 1000 গুণ বাড়িয়ে ফেলে। তবু মার্লিনের চুলের একটাও রেশাও বাঁকাতে পারবে এমন শক্তি এখনও হয়নি। তিমি আবার আক্রমণ ছুড়ে দেওয়ার আগেই মার্লিন তার ডার্ক ব্লেড বের করে
একটি কোপেই পুরো তিমিকে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলে, সম্পূর্ণভাবে সেইজের পরিকল্পনা গুড়িয়ে দেয়। পরাজয় বুঝতে পেরে সেইজ আবার হাঁটু গেড়ে পড়ে যায়। এইবার সে মার্লিনের পায়ে লেগে কান্নাকাটি শুরু করে, জীবন ভিক্ষা চেয়ে বসে। অভিযোগের বোঝা ছুড়ে দেয় অ্যালিসের উপর, বলে পুরো পরিকল্পনাই তার। ঠিক সেই সময় দূরে প্রাসাদ থেকে একটা ঘণ্টা বাজে, স্মরণ করিয়ে দেয় যে আজ সপ্তাহ ডেমন কিংদের সাপ্তাহিক বৈঠক। আর মার্লিন এখনও তার রিপোর্টের এক শব্দও লেখেনি। চোখ ছানাবড়া হয়ে যায় তার। চুল ছিঁড়তে ছিঁড়তে সে দৌড়ে প্রাসাদে ফিরে যায়, আর পেছনে রেখে যায় হতবাক শত্রুদের, যারা এখনও বিশ্বাস করতে পারছে না যে সবচেয়ে ভয়ঙ্কর ডেমন কিং আসলে কাগজপত্রে ভয় পায়। অ্যালিস মাঝপথে তাকে থামানোর চেষ্টা করে, বলে, যুদ্ধ তো এখনও শেষ হয়নি। তখনই মার্লিন আবার তরবারি তোলে, আরেকটি কোপেই সমস্ত মানব সৈন্যদের ধ্বংস করে দেয়। শুধু অ্যালিস কোনোমতে নিজের ঢাল দিয়ে বেঁচে যায়। প্রাসাদে ফিরে মার্লিন যোগ দেয় ডেমন কিংদের মিটিংয়ে। সবাই জানে সে কিছুই করেনি, না কোনো উন্নয়ন, না কোনো লাভ, আর রিপোর্ট তো স্বপ্ন। মার্লিন চেষ্টা করে নিজেকে রক্ষা করতে, বলে, আমি তো একটা আস্ত সেনাবাহিনী শেষ করেছি, একটা আকাশচুম্বী তিমিও কেটেছি। এসব তো আসল কাজ, কিন্তু কেউ পাত্তাই দেয় না। সবাই চায় সংখ্যা আর মুনাফা, কারণ প্রাসাদ চালাতে টাকা লাগে, লাশ না। তারা দেখায় অন্য ডেমন কিংরাকে কত লাভ এনেছে, কত উন্নয়ন করেছে। আর মার্লিন, সে তো একেবারে শূন্য। সবাই মিলে ঘোষণা করে, তুমি ইতিহাসের সবচেয়ে বাজে ডেমন কিং। তাকে পরের সপ্তাহের বাজেট কেটে দেওয়া হয়, আর উপহাসের বানে ভাসানো হয়, যতক্ষণ না সে একদম ফেটে পড়ে। মার্লিন দাঁড়িয়ে উঠে চিৎকার করে বলে, আমি সেই ব্যক্তি যে লক্ষ লক্ষ শত্রু মেরেছে, প্রথম প্রাসাদ একা রক্ষা করেছি, আর তোমাদের মতো দুর্বল ছেজনকে এত বছর বাঁচিয়ে রেখেছি। মার্লিন বিশ্বাস করে যেটা সে করেছে সেটা আর কেউ কখনো করতে পারবে না। সে বলে, আমাকে নিয়ে আর প্রশ্ন তোলা বন্ধ করো। কিন্তু অন্য ডেমন কিংরা এখনও একমত নয়। তারা চোখে আঙুল দিয়ে দেখায়, মার্লিন যেখানেই যুদ্ধে যায় সেখানেই ঘটে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। লাস্টের রাজা, এক ডেমন কিং, টেনে বের করে এক বিশাল তালিকা। তালিকায় আছে, প্রাসাদ ধ্বংস করেছে 168 বার, পরিকাঠামো গুড়িয়ে দিয়েছে, যুদ্ধক্ষেত্রের পাইপলাইন 31,000 বারের বেশি ভেঙেছে। তারপর সে ফাঁস করে, এতসব কাণ্ডের জন্যই মার্লিনের বেতন কেটে নেওয়া হয়েছে। এমনকি বর্তমানে মার্লিন রাজ্যের কাছে ঋণী $60 ট্রিলিয়ন। এই বিশাল ধনী ব্যাখ্যা করে কেন এত শক্তিশালী হওয়ার পরেও মার্লিন আগের মতো ভীত আর আতঙ্কিত ছিল। সে পালাতে পারে না, পদত্যাগ করতে পারে না। ঋণ শোধ করতেই তাকে বেঁচে থাকতে হবে, কাজ করতে হবে। এই ধ্বংসাত্মক বৈঠকের পর মার্লিন সিদ্ধান্ত নেয় সে পালাবে। চুপি চুপি ডেমন কিং প্রাসাদ ছেড়ে পালিয়ে যাবে, জনের বোঝা থেকে মুক্তি পেতে। কিন্তু ঠিক তখনই লিলিথ তার পেছনে এসে হাজির। মার্লিন ভয়ে একেবারে আধমরা হয়ে পড়ে। সে লিলিথকে তার মহাপরিকল্পনার কথা জানায়। সে আশা করে একবার চলে গেলে বাকিরা বুঝবে সে কতটা গুরুত্বপূর্ণ ছিল, আর তাকে ফিরে আসতে অনুরোধ করবে চোখের জল ফেলে। এই কথা বলতে বলতে সে নিজেই নিজের ভবিষ্যতের কল্পনায় হেসে কুটি কুটি হয়। লিলিথ প্রথমে ভাবে ওকে হয়তো বরখাস্ত করা হয়েছে, কিন্তু মার্লিন বলে, আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি, আমার অভিশপ্ত হৃদয় সারানোর জন্য, যেটা দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে। অবশ্যই অভিশাপটা সত্যি, কিন্তু এই ছেলেটা তো স্পষ্টভাবেই অজুহাত দিচ্ছে। যতটুকু বোঝা যায়, এই হৃদয়ের ব্যথা সাময়িকভাবে কমে কেবল শক্তিশালী শত্রুদের হত্যা করলে। তাই সে ঘোষণা করে, আমি এখন বিশ্বের সেরা যোদ্ধাদের খুঁজে খুঁজে হত্যা করব, অভিশাপ থেকে মুক্তি পেতে। লিলিথ কথাটা বিশ্বাস করে, তবুও সে চায় না যে তার ভাই বাইরে যাক, কারণ সে জানে যুদ্ধ ছাড়া আর কিছুতেই মার্লিনের কোনো যোগ্যতা নেই। লিলিথ বারবার তাকে থাকার অনুরোধ করে। তখন মার্লিন বলে, আমি 60 ট্রিলিয়ন ঋণে ডুবে আছি, যদি আমি এখানে থাকি তাহলে কাজ করতে করতে আমার মৃত্যু হবে। এই কথা শোনার পর লিলিথ মুহূর্তেই মতো পাল্টায়। সে বলে, ঠিক আছে ভাই, যাও, নতুন কোনো চাকরি খুঁজে আনো, আর কেবল তখনই ফিরে এসো যখন আমাদের ঋণ শোধ করার মতো টাকা কামিয়ে ফেলবে। এদিকে যুদ্ধক্ষেত্রে অ্যালিস মরার অভিনয় করছে, যেন লিলিথের চোখে না পড়ে। বাকি সব সৈন্য এখন ছাই হয়ে গেছে, একমাত্র সেই বেঁচে আছে। লিলিথ হেঁটে বেড়াচ্ছে চারদিকে, আর অ্যালিস প্রাণপণে নিঃশব্দে পড়ে আছে। অবশেষে লিলিথ অ্যালিসকে দেখে ফেলে, তবে ভাবে, আহ, এত সুন্দর একটা মুখ, এত তাড়াতাড়ি চলে গেল, দুঃখজনক। সে ভাবে অ্যালিসের শরীরটা প্রাসাদে নিয়ে গিয়ে নিজের ফিগার সংগ্রহে যোগ করবে, কিন্তু এত ভারী আর্মারসহ লাশ টানাটানি করার ঝামেলা। তাই সে সিদ্ধান্ত নেয় শুধু মাথাটাই নিয়ে যায়। ঠিক তখনই সে অ্যালিসকে অচেতন করার জন্য হাত বাড়ায়, আর অ্যালিস সাথে সাথে ঝাঁকুনি দিয়ে সরে যায়। লিলিথ হেসে কুটি কুটি হয়ে যায়। সে বলে, আমি জানতাম তুমি বেঁচে আছো, এই নাটকটা খুব ভাল করেছ, কিন্তু এবার আর মজা নয়। লিলিথ এখন চায় অ্যালিসকে শাস্তি দিতে, কারণ সে আগেই ভাইজের সামনে তাকে অপমান করেছিল। অ্যালিস জানে তার কোনো সুযোগ নেই, সে পালিয়ে বাঁচতে চায়। লিলিথ তো বিড়াল ইঁদুর খেলা খুব পছন্দ করে। সে দুইটা নেকড়ে ডাকে, বলেই, এই সুন্দর ইঁদুরটাকে খুঁজে বের করো। অন্যদিকে মার্লিন পৌঁছায় সমুদ্রের তীরে। ডেমন মহাদেশ থেকে পালাতে হলে তাকে পার হতে হবে ডেমন সাগর। দূর থেকে সে দেখে গ্র্যান্ড সেইজের ফেলে যাওয়া কিছু নৌকা। সে ভাবে এইবার বুঝি ভাগ্য ফিরল, কিন্তু ঘাটে পৌঁছে দেখে সব নৌকাই ধ্বংস। এখন তার মনে পড়ে যে কোপে সে শত্রুদের মেরেছে, সেই কোপেই নৌকাগুলোও কাটা পড়েছিল। দুঃখের বিষয়, ডেমনরা সাঁতার কাটতে পারে না। জলতল দিয়ে হাঁটার অপশন থাকলেও মার্লিন এখন পুরোপুরি ফেসে গেছে। তার একটা ছোট্ট নৌকা আছে,
কিন্তু সাগর পার হওয়ার মতো কষ্ট ওর দ্বারা হবে না। ঠিক তখনই অ্যালিস ছুটে আসে, এখনও 2টা নেকড়ে তার পেছনে। মৃত্যু প্রায় নিশ্চিত জেনে হঠাৎ তার মনে পড়ে তার মাস্টারের কথা। তুমি এখনও দুর্বল, হিরো হতে যেও না। মানুষ নয়, অমানব শত্রুদের তুমি হারাতে পারবে না। তখন অ্যালিস শুনেনি। সে শুধু নাম আর খ্যাতির পেছনে ছুটেছিল। বরফ থাকা পর্বতের মাস্টারের সাথে থেকে তার মনে হয়েছিল, এইখানে থাকলে তো স্বপ্নের রাজপুত্র কোনোদিনও খুঁজে পাব না। কিন্তু এখন সে বুঝতে পারে মাস্টার ঠিকই বলেছিলেন। এই দুনিয়া ভয়ঙ্কর, অনেক বেশি। সে প্রার্থনা করে, হে ঈশ্বর, আমাকে শুধু একবার বাঁচতে দাও। আমি প্রতিজ্ঞা করছি, দক্ষতা অর্জনের আগ পর্যন্ত আমি আর কখনো যুদ্ধে যাব না। সে যে কোনোভাবে নিজের শক্তি জোগাড় করে একখানা নেকড়ে হারিয়ে দেয়, কিন্তু আরেকটি তার আসল রাক্ষস রূপ নেয় এবং পুরোপুরি তাকে দমিয়ে দেয়। মৃত্যুর কিনারায় এসে সে করুণার জন্য জোর জোরে আর্তনাদ করে, বলে যে সে মরার আগে প্রেমে পড়তে চায় এবং সন্তান চায়। ঠিক তখনই তার অপ্রত্যাশিত রক্ষক মার্লিন আকাশ থেকে নামেন এবং নির্বিঘ্নে সেই রাক্ষস নেকড়েকে একটি নিষ্পাপ ছোট কুকুরে পরিণত করেন। সে অ্যালিসকে দেখে একটা শয়তানি পরিকল্পনা ভাবেন, তাকে নিজের দাস বানিয়ে নিতে, যাতে সে তার জন্য বিনামূল্যে শ্রম দিতে পারে। মার্লিন অ্যালিসকে আধপাকা নায়ক বলে স্মরণ করিয়ে দেন। যেহেতু সে তার জীবন দুবার রক্ষা করেছে, তাই এখন সে তার মালিক এবং তার ঋণ শোধ করার জন্য তার দাস হতে বাধ্য। অ্যালিস কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই সে তাকে তুলে নিয়ে যায় আগের ছোট ডোঙায়, পরিকল্পনা করে তাকে নৌকা চালানোর ইঞ্জিন হিসেবে ব্যবহার করার, কারণ নিজে তো খুব অলস আর পারবে না। কেন এমন হতে হল? অ্যালিসের পরিকল্পনা ছিল শয়তানি রাক্ষস রাজাকে পরাজিত করা, গৌরব অর্জন করা আর এক সুদর্শন রাজকুমারের সঙ্গে বিয়ে করা। এই অভিযান ছিল তার রাজকুমারের সাথে একসাথে থাকার পথ, কিন্তু বাস্তবে যা তার হাতে এসেছে তা শুধু একটা কাঠের পালা। এদিকে মার্লিন, যার আর কিছু করার নেই, ভঙ্গিমা নিয়ে দাঁড়িয়ে অরা সংগ্রহ করছেন। সে অ্যালিসকে বলে তাকে নিজের দাসত্বকে ভাগ্যের আশীর্বাদ হিসেবে গ্রহণ করতে হবে, কিন্তু অ্যালিস নিজের মধ্যে ফিসফিস করে বলে, এই আশীর্বাদ পাওয়ার কোনো বেতন নেই আর বিশ্রামও নেই। যাই হোক, সে নৌকা চালিয়ে যায় এবং বলে যে যখন তারা তার মাতৃভূমিতে পৌঁছাবে তখন সে এই অপমানের মুনতান 1000 গুণ দিয়ে দেবে। সে রাগকে শক্তিতে পরিণত করে নৌকা অতিপ্রাচুর্যে চালায়, কিন্তু হাওয়ায় দোল খাচ্ছে এমন নৌকাজো মার্লিন অটলভাবে দাঁড়িয়ে থাকে, কারণ সে নিজের পা নৌকায় ঠেকিয়ে ব্যালেন্স ঠিক রেখেছে। হা হা। দিন গড়িয়ে রাত হয়, আর অ্যালিস অবশেষে অবিরাম পালা চালানোর ক্লান্তিতে পড়ে যায়। অন্যদিকে মার্লিন অজানা কোথা থেকে এক চুলা বের করে এনে সুস্বাদু ভাপোয়া খাবার রান্না করেন। খাবারের সুগন্ধ পেয়ে সে অ্যালিসকে প্রশ্ন করে, কেন পালা চালানো বন্ধ করেছ? তাকে সবচেয়ে অলস নায়ক বলে ডাক দিয়ে। অ্যালিস আর এই লোকটাকে বিশ্বাস করতে পারে না। তার ধৈর্যের শেষ হয়েছে, আর সে পালা মার্লিনের দিকে ছুড়ে ফেলে বলে, আমি আর চালাব না। মার্লিন তাকে আবার কাজের মধ্যে ফিরিয়ে আনতে খাবার ভাগাভাগি করার প্রস্তাব দেয়, এবং প্রথমে অ্যালিস অহংকারে রাজি না হলেও পেট গর্জন করতে শুরু করলে অবশেষে খাবার খান। খাবার এত সুস্বাদু লাগে যে সে মার্লিনকে তার মালিক বলে ডাকে এবং কাঁদতে কাঁদতে স্বীকার করে যে তার মধ্যে কোনো সাহসী নেই। মাংসের গন্ধে রাক্ষস হাঙর টেনে আনা হয়, আর ভয়ে অ্যালিস সরাসরি মার্লিনের কোলে লাফ দেয়। মার্লিনের একটা মাত্র তাকানোর ভয়ে হাঙরগুলো পালিয়ে যায়। অ্যালিস বিস্মিত হয়ে ভাবছে, কেন ওই দানবরা হঠাৎ করে পালালো? মার্লিন গর্ব করে বলে, এই সমুদ্রের সবচেয়ে শক্তিশালী প্রাণী তিনি নিজেই, তাই হাঙররা ভয়ে পালিয়েছে। তবে অ্যালিস মনে করে এটা ঠিক নয়। সে শুনেছে এই সমুদ্রের তলে একটা দানব বসবাস করে এবং আশা করে তারা তার মুখোমুখি হবে না। আক্রমণ এড়াতে তারা তাদের নৌকায় পবিত্র ড্রাগনের গোবর মাখে, আর এটা শুনে মার্লিন বুঝতে পারে কেন অ্যালিসের বাহিনী এত বাজে গন্ধ ছড়ায়। অ্যালিস রক্ষার্থে অনেক বড় লেকচার দেয়, বলে পবিত্র ড্রাগনের গোবর সোনার চেয়েও মূল্যবান, কিন্তু ড্রাগন হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। যদি তার কথা একটু সত্য থাকে, তাহলে ড্রাগনের গোবর বিক্রি করলেই মার্লিন হয়তো তার ঋণ শোধ করতে পারবে, কোনো কাজ ছাড়াই। তাই সে একটা চুক্তির স্ফটিক বের করে আনে, যা রাক্ষস প্রাণীদের বেঁধে রাখতে পারে, এবং বলে যে তার কাছে পবিত্র ড্রাগন আছে, যার নাম বাক্কি। সে বাক্কির গোবর দিয়ে ঋণ শোধ করতে চায় এবং খুশি যে আর তাকে মহাদেশ ছাড়তে হবে না। কিন্তু হঠাৎ দুর্ভাগ্য, মার্লিনের হাত পিছলে স্ফটিকটি সমুদ্রে পড়ে যায়। স্ফটিক হারিয়ে এবং নিজে তো সাঁতার কাটতে না পারায় তার আর কোনো উপায় নেই, সে বাধ্য হয়ে অ্যালিসের সঙ্গে ল্যান্ড অফ লাইটে যেতে হবে। অবশেষে তারা লক্ষ্য করে সমুদ্র হঠাৎ করে শান্ত হয়ে গেছে। চারপাশে কোনো মাছ দেখা যাচ্ছে না। মার্লিন সন্দেহ করে যে কোনো শক্তিশালী শিকারী কাছেই আছে। ঠিক তখনই সমুদ্রের নিচ থেকে সেই দানব বেরিয়ে আসে। কিন্তু মার্লিন তার সাথে লড়াই করার বদলে অ্যালিসকে জানায় যে সে সাঁতার কাটতে পারে না। অ্যালিস নিজেই উদ্যোগ নেয় এবং তার তলোয়ার দিয়ে সমুদ্র দানবকে ছুরিকাঘাত করে, যা কোনো ক্ষতি করতে পারেনি বরং দানবটাকে আরও রুষ্ট করে তোলে। মার্লিন দানবটিকে বোঝানোর চেষ্টা করে, বলেই যে সে তার অর্থহীন অস্তিত্বে কিছু কাজ করবে, তাদের সমুদ্র পাড়ি দিতে সাহায্য করবে, কিন্তু দানবটা তার ওপর থুতু ফেলে। এরপর সে আশেপাশের সমস্ত পানি চুষে নিয়ে তাদের গিলে ফেলার চেষ্টা করে, আর যখন নৌকাটা ভেঙে পড়ার আগেই পৌঁছে যায়, মার্লিন অবশেষে তার তলোয়ার বের করে এক ঝাপটে দানবটিকে পরাস্ত করে দেয়। মার্লিন হতে পারে অহংকারী আর নির্লজ্জ, কিন্তু এখন অ্যালিসের কাছে একটাই স্পষ্ট সত্য, মার্লিনই এই জগতের সবচেয়ে শক্তিশালী জীব। বাকি যাত্রাপথ সুন্দরভাবে এগিয়ে যায়, আর খুব বেশি দেরি না হয়ে তারা তীরে পৌঁছে যায়। মার্লিন মন্তব্য করে পুরো এই যাত্রাটা তার জন্য কত ক্লান্তিকর ছিল, যদিও সে শুধু অলস করে অ্যালিসকে সব কাজ করিয়েছে। অ্যালিস তার দ্বিচারিতা তুলে ধরে, কিন্তু মার্লিন বলে যে সে বুদ্ধিমত্তার সঙ্গে তাকে নির্দেশনা দিয়েই অবদান রেখেছে, না হলে তারা কখনই তীরে পৌঁছাতে পারত না। হ্যাঁ, ঠিকই বলেছ। যাই হোক,
মার্লিন বিশ্বাস করে যে অ্যালিস তার জন্য এতটাই কাজে আসে না যে তাকে দাস হিসেবে রাখতে হয়। তাই সে তাকে বরখাস্ত করে বলে দুঃখ পেও না, কারণ এই সম্পর্ক কখনোই মেন টু বি ছিল না। অ্যালিস এই লোকের অকপটতা বিশ্বাসই করতে পারে না। সে তাকে চেঁচিয়ে বলে সে আর তার মুখ দেখতে চায় না এবং অন্যদিকে ফিরে যায়। কিন্তু মার্লিন তাকে আবার থামিয়ে বলে এবার তার সাহায্য দরকার। এবার সে তাকে বলবে নিজের আর্মর খুলে ফেলতে, আর অ্যালিস যখন বিরোধিতা করে সে নিজেই সেটা খুলে ফেলে, কিন্তু তার পবিত্র দেহ দেখতে চাওয়ার জন্য নয়। আসলে সে টাকার তাগিদে অ্যালিসের মিথ্রিল আর্মর বিক্রি করতে চায়। সে মনে করে যেহেতু সে আগেও সমুদ্র দানবকে পরাজিত করে অ্যালিসকে বাঁচিয়েছে, তাই এটা পাওয়া তার অধিকার। তারপর সে ছুটে চলে যায়, অবশেষে অ্যালিসকে তীরে একা ফেলে। এদিকে মার্লিনের কেল্লায় লিলিথ আরাম করছে, কারণ সে বিশ্বাস করে তার অকাজের হতাশাপূর্ণ ভাই যখন বাইরে জীবনের কঠিনতা বুঝবে তখন সে আবার নিজের কাছে ফিরে আসবে। অ্যালিস যখন শহরে ফিরে আসে তাকে উষ্ণ অভ্যর্থনা দেয়া হয় না, বরং তাকে নিয়ে যাওয়া হয় আদালতে, যেখানে তাকে তার সঙ্গীদের মৃত্যুর জন্য দায়ী করা হয়। বিচারক ঘোষণা করেন মার্লিনকে শাসনের জন্য পাঠানো সৈন্যদল সম্পূর্ণ ধ্বংস হওয়ার কারণ ছিল তার অক্ষমতা। তার উপর সে তার মিথ্রিল আর্মরও হারিয়েছে, যা বহু প্রজন্ম ধরে বীরদের হাতে পাশ হয়েছে। শাস্তিস্বরূপ বিচারক তাকে বীরের মর্যাদা থেকে বঞ্চিত করে এবং সাম্রাজ্যের প্রতি 5 কোটি স্বর্ণমুদ্রার ক্ষতিপূরণ দাবি করেন। অ্যালিস আত্মরক্ষা করতে চেষ্টা করে বলেই তার আর্মর ডেমন কিং কেড়ে নিয়েছে, কিন্তু তার সব অজুহাতি শুনতে কেউ চায় না। রায় চূড়ান্ত। 1 বছর পর অ্যালিস এক জাহাজে দেখা যায়, যেখানে সে 2 জন পাইরেটের সঙ্গে লড়াই করছে, যারা হলিটিয়ার, অর্থাৎ তার থেকে এক ধাপ উপরে লড়াইয়ের ক্ষমতায়। সে মেয়েকে উদ্ধার করতে এসেছে, যাকে বন্দী করে রাখা হয়েছে, কিন্তু তার লড়াইয়ের দক্ষতা এতটাই খারাপ যে পাইরেটরা লড়াইয়ের মাঝে হেসে ওঠে। ঠিক তখনই কিছু অপ্রত্যাশিত ঘটে। একজন মানুষ হঠাৎ করে 2 পাইরেটের ওপর ল্যান্ড করে তাদের পায়ের নিচে চূর্ণ করে দেয়। সে অবাক হয়ে ভাবতে থাকে 2 হলিটিয়ার পাইরেট কোথায় গেল, বুঝতেই পারে না যে সে তাদের পায়ের নিচেই চূর্ণ করে দিয়েছে। অ্যালিস তাকে জানায় তারা ঠিক তার পায়ের নিচেই আছে। এটা স্পষ্ট যে সে মার্লিনী মানুষের ছদ্মবেশে, এবং সে পাইরেটরা হলিটিয়ার শুনে এসেছিল তাদের ধ্বংস করতে, যেন তার সাপের বেদনা কিছুটা কমে যায়। আক্রমণের আগে মার্লিন 2 জন পাইরেটকে ভদ্রভাবে ক্ষমা চায়, বলে এটা কিছু ব্যক্তিগত নয়। তারপর তার তলোয়ার বের করে এক ঝাপটে তাদের ছুরিকাঘাত করে, যার ফলে বিশাল ধাক্কা লাগে এবং সেই সঙ্গে অ্যালিস ডাকানো সাহায্যকারী জাহাজগুলোরও ধ্বংস হয়। অ্যালিস যেহেতু এখনও তার মুখ দেখেনি, তাকে ডেমন লর্ড বলে চিনতে পারে না, তাই সে ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে, রহস্যময় এই অভিযাত্রীর মুখ দেখতে আগ্রহী হয়ে। কিন্তু মার্লিন সুপারম্যানের মতো উড়ে পালায়, অ্যালিস তার কাছে পৌঁছতে না পারার আগে। এর কয়েকক্ষণ পর একটি সংবাদকর্মী ঘটনাটি লাইভ রিপোর্ট করে জনসাধারণকে জানিয়ে দেয় যে পুরো উদ্ধার বাহিনী এক রহস্যময় অপরাধীর হাতে ধ্বংস হয়েছে, যাকে দেশজুড়ে নাইট ব্লেড নামে পরিচিত। অ্যালিস সংবাদকর্মীর থেকে মাইক নিয়ে তার অপছন্দসী মতামত দেয়। নাইট ব্লেড কোনো অপরাধী নয়, বরং হলিটিয়ার পাইরেটদের পরাস্ত করা একজন বীর। সে তার প্রতি মুগ্ধতা প্রকাশ করে বলে কখনো এমন শক্তিশালী ও মার্জিত তরোয়ালবিদ দেখেনি, এবং সত্যিকার অর্থে তাকে শ্রদ্ধা করে। যাই হোক, অ্যালিস বাড়ি ফিরে এসে তার সঞ্চয়ে 250 সোনা যোগ করে মোট সঞ্চয় দাঁড়ায় 10,000 সোনা। সে উত্তেজিত হয়ে ভাবতে থাকে যে সে অবশেষে অগ্রগতি করছে, এবং মাত্র 39,90,000 সোনা বাকি আছে ঋণ পরিশোধের জন্য। তখনই সে বুঝতে পারে সে কত বড় বিপদে আচ্ছন্ন। সে মার্লিনকে অভিশাপ দেয়, শুধু তার সুনাম নষ্ট করার জন্য নয়, বরং এমন একটি বিশাল জনের বোঝা দিয়ে তাকে অপ্রতিরোধ করে দেওয়ার জন্য। সে রাগে টেবিল থেতলে দেয় এবং ভুল করে গিলাসের জল তার গিল কমিশন কাগজে পড়ে যায়, যা সে মনোযোগ দিয়ে আবার দেখে, তখন 5,000 সোনার বোনাস দেখতে পায়, যেটা একটি লোকের জন্য যিনি দক্ষিণে অবাধে ঘুরে বেড়াচ্ছেন। অবশ্যই সেই লোকটা মার্লিনী, এবং তার বিদ্রূপী হাসি এ কথা আরও স্পষ্ট করে তোলে। অ্যালিস সন্দেহ শুরু করে, কিন্তু দ্রুত সেই চিন্তাটা ত্যাগ করে, কারণ সে বিশ্বাস করে না যে ডেমন কিং এত নিচে নামবে অবাধে ভিক্ষা করতে। যাই হোক, তার অন্য কাজ আছে। যাওয়ার আগে সে নাইট ব্লেডের পেছনের ছবির সামনে পূজা করে, তাকে চুম্বন করে এবং প্রার্থনা করে যেন তাকে ঋণ পরিশোধের জন্য যথেষ্ট ভাগ্য দান করেন। একই সঙ্গে সে ডেমন কিংকে অভিশাপ দেয়, আশা করে সে অন্তত 10 গুণ খারাপ ঋণে ডুবে যাবে। যে ডেমন কিংজের কথা বলছি, গত 1 বছরে সে বেশ খ্যাতি অর্জন করেছে চাওয়া অপরাধী হিসেবে, কিন্তু তার অহংকার সবচেয়ে আঘাত পায় তার ওপর রাখা মাত্র 5,000 সোনার বোনাস থেকে। সে আরেকবার আওরা ফার্মিং শুরু করে যতক্ষণ না তার পেট গড়গড় করে, তখন তাকে পোজ ধরে থাকতে বাধ্য হয়। হাসির ব্যাপার, সে আমাদের কাছে তার দুর্ভাগ্য ভাগ করে নেয়, জানিয়ে দেয় কিভাবে তার মিথ্রিল আর্মর বিক্রি করে ধনী হওয়ার পরিকল্পনা কয়েক সপ্তাহে ভেঙে পড়ে, কারণ সে পুরো টাকা শেষ করে ফেলেছে। তারপর থেকে সে অবাধে ভিক্ষাবৃত্তি করে ঠকিয়ে বাঁচার পথ খুঁজে বেড়ায়। এখন সে তার পরবর্তী শিকার খুঁজছে এবং এক ছোট্ট শহরে পৌঁছেছে। কিন্তু ঠিক যখন সে প্রবেশ করতে যাচ্ছিল, তখন 2 জন ডাকাত তার সামনে এসে দাঁড়ায়। তারা তার মালামাল দাবি করার আগেই মার্লিন উনো রিভার্স কার্ড খেলায় তাদের মাল চেয়ে বসে, যা শুনে তারা হকচকিয়ে যায়, ভাবতে থাকে হয়তো তারা ভুল করে আরেকজন ডাকাতের সঙ্গে মুখোমুখি হয়েছে। মার্লিন জোর দিয়ে বলে সে একদম পুঁজি নেই, কিন্তু ডাকাতরা তার তলোয়ারটা চায়। মার্লিন তাদের ভয়ে দেখানোর চেষ্টা করে, সতর্ক করে যে যদি সে তলোয়ার তুলি, তাদের অর্থহীন মুখগুলো মুছে ফেলা হবে। কিন্তু তারা হাসে, ভাবছে সে কেবল ধমকি দিচ্ছে। একজন ডাকাত মার্লিনকে সত্যিকারের দক্ষতা দেখাতে চায়, সেজন্য একটা আপেল চামচ দিয়ে খুব স্টাইলিশভাবে ছাল ছিঁড়তে শুরু করে। আরেকজন ডাকাত মুগ্ধ, কিন্তু মার্লিন
যাকে সম্ভবত জীবিত সবচেয়ে বড় তলোয়ারবাজ বলা হয়, সে মোটেও মুগ্ধ নয়। সত্যিকারের দক্ষতা দেখাতে সে শান্তভাবে ছোট ডাকাতটাকে পেছনে দাঁড় করায়, তারপর তলোয়ার বের করে এক ছুরিকাঘাতে বড় ডাকাতটাকে টুকরো টুকরো করে কেটে ফেলে আর তার আসল গবলিন রূপ উন্মোচন করে। ছোট ডাকাত আতঙ্কিত হয়ে নিজেও গবলিন রূপে ফিরে যায় এবং প্রাণ বাঁচাতে পালায়, আপেল ফেলে রেখে, যা মার্লিন আনন্দের সঙ্গে খেয়ে ফেলে, তারপর শহরের দিকে এগিয়ে যায়। ছোট গবলিন পরে তার রাজাকে এই ঘটনাটি জানায়। গবলিন রাজা এটাকে তাদের মানবদের সঙ্গে শান্তি চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখে। সত্যি কথা বলতে এটা ছিল তার পরিকল্পনার অংশ। সে তার অনেক গবলিন ভাইবোনদের মানুষের ছদ্মবেশে ঢেকে নানা জায়গায় ছড়িয়ে দিয়েছিল, যেন সংঘাত সৃষ্টি হয়। আর এখন যখন কেউ বোকার মতো ফাঁদে পড়েছে, গবলিন রাজা প্রস্তুত। সে তার সৈন্যদের আদেশ দেয় মানব শহর ছিনতাই করতে, যা পাবে তা লুট করতে, আর নারী ও শিশুদের দাস বানাতে। অন্যদিকে লিলিথ মার্লিনের কাছ থেকে একটি চিঠি পায়, যেখানে সে তার আলোর দেশে জীবন কেমন সুন্দর যাচ্ছে, একটি বিশালকায় প্রাসাদে থাকে এবং শত শত চাকরিজীবীর দ্বারা সেবা পায় বলে লিখেছে। হ্যাঁ বন্ধু, তোমার প্রাসাদ হলো একটি তাঁবু আর তোমার চাকরিজীবী হলো একটা কুকুর। চিঠিটিতে আরও বলা হয়েছে যে মার্লিন নারীদের মধ্যে খুব জনপ্রিয় এবং তারা তার অটোগ্রাফ পাওয়ার জন্য লাইন দেয়। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন, আসলে তার পিছু থেকে বাউন্টি হান্টাররা লাইন করেছে। যাই হোক, মার্লিন লিলিথকে বলে চিন্তা করো না, তার জীবন খুব আনন্দময় এবং সে ফিরে আসবে না যতক্ষণ না অন্য ডেমন কিংরা লিখিত ক্ষমা প্রার্থনা নিয়ে তাকে ফেরত ডাকে। লিলিথ তার ভাইজের খবর শুনে খুশি এবং আশ্বস্ত হয় যে তাকে কষ্টে মারা যেতে হবে না। যেখানে মার্লিন ভিক্ষাবৃত্তি করতে গেছে, সে একটি দোকানে কাজ শেষ করেছে এবং দোকানের লোকটাকে পরাজিত করেছে। দোকানদার মার্লিনকে চিনে ভীত হয়ে যায়, আর মার্লিন আনন্দে তাকে তার চমৎকার মুখ দেখায়, ভাবছে কেউ বুঝে গিয়েছে সে প্রথম ডেমন কিং প্যালেসের গর্বের শাসক। কিন্তু দোকানদার তাকে দক্ষিণের দরিদ্র ভিক্ষুক হিসেবেই চিনে ফেলে, যার ফলে তার পুরো ডেমন কিং খ্যাতি সাইড কোয়েস্টের জন্য নষ্ট হয়ে গেছে বলে সে দুঃখিত। যাই হোক, দোকানদার সাহায্যের জন্য চিৎকার করে যে দক্ষিণের ভিক্ষুক এসেছে, আর মুহূর্তের মধ্যে সহায়তা চারদিকে ছুটে আসে। অর্থহীন লড়াই করতে চায় না বলে মার্লিন চিৎকার করে পালিয়ে যায়, বলেই সে ভিক্ষুক নয়। ফেরার পথে সে একটি শিশুর সঙ্গে দাঁড়ায়, যে তার চেহারায় মুগ্ধ এবং ভালো পারফরম্যান্স করলে তাকে পয়সা দিতে চায়। মার্লিন শিশুর জন্য একটা শো করার সিদ্ধান্ত নেয়, কিন্তু শেষ মুহূর্তে তলোয়ার না তোলার সিদ্ধান্ত নেয়, কারণ সে চাইছে না শিশু কোনো আঘাত পায়। তারপরও সে মনে করে যে সে যথেষ্ট করেছে এবং কমপক্ষে 10 সোনা দাবি করে। কিন্তু শিশু সহজে ঠকতে চায় না, মার্লিনকে একজন নিরর্থক বেকার বলে ডাকে, কারণ সে কাজ না করে লোক ঠকানোর চেষ্টা করছে। 12 বছর বয়সী শিশুর অবহেলা আর শীতে না পেরে মার্লিন শিশুর আইসক্রিম কন আটকে নিয়ে মাটিতে ফেলে দেয়। শিশু তাকে ডেমন বলে ডাকে, কিন্তু মার্লিন তা অপমান হিসেবে নেয় না, কারণ আসলেই সে তাই। সে বিপরীত দিকে হাঁটতে থাকে, ঠিক তখনই একটি গাড়ি এসে থামে এবং অ্যালিস গাড়ি থেকে নামেন। সে একটা মিশনে এসেছে এবং তার সঙ্গে কিছু অ্যাডভেঞ্চারার আছে, যাদের একজন অবাক হয়ে জানতে চায় কেন অ্যালিসের বীরের মর্যাদা বাতিল করা হয়েছে। ঠিক সেই মুহূর্তে মার্লিন থেকে অ্যালিসের আর্মর কিনে নেওয়া সেই ব্যক্তি ঘোষণা করে তার নতুন বইয়ের কথা, যেখানে তিনি বিস্তারিত লিখেছেন কিভাবে ডেমন কিং বীর অ্যালিসকে দাস বানিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে। হয়তো মিথ্রিল আর্মর কেনার সময় মার্লিন তাকে সবকিছু সরাসরি বলে গিয়েছিল। অ্যালিস যা শুনছে সেটাতে বিশ্বাসই করতে পারে না। সে গ্রুপের মেয়েটাকে বোঝাতে চায় যে এসব কিছুই ঘটেনি। কিন্তু মেয়েটা, যিনি ওই বই বিক্রেতার ওপর বেশি ভরসা করে, সহানুভূতিপূর্ণ স্বরে বলে সবাই যেন এমন একটা অতীত থাকে যেটা তারা ভুলে যেতে চায়। তার খ্যাতি সম্পূর্ণ নষ্ট হতে না দেওয়ার জন্য অ্যালিস বই বিক্রেতাকে তার এই বোকামি বই বিক্রি বন্ধ করতে বললেও জানতে পারে যে সে ইতিমধ্যেই 5 মিলিয়নের বেশি কপি বিক্রি করে ফেলেছে। এটা শুনে অ্যালিস সামাজিক জীবনের মৃত্যু অনুভব করে এবং গভীর বিষণ্ণতায় পড়ে যায়। অবশেষে সে মানসিক টানাপোড়েন থেকে মুক্তি পেয়ে যখন সেরে ওঠে, তখন গ্রুপ তাদের মিশনের আলোচনা করে, যেখানে তারা একটি গুহায় থাকা গবলিন ডাকাতদের শিকারে যাবে, যা গ্রাম থেকে খুব দূরে নয়। কিন্তু তার আগে গ্রুপের এক জুটি তাদের বিবাহের পরিকল্পনা ঘোষণা করে, যা অ্যালিসের কাছে অশুভ সংকেতের মতো মনে হয়, কারণ তার অন্তর থেকে শঙ্কা হয় এই অজ্ঞাত পার্শ্ব চরিত্রগুলো প্লটের জন্য মারা যাবে। তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে থাকে এবং বারবার ফোরশেডাউইং ফ্ল্যাগ দেয়, শেষ মিশন, অবসর, বাড়ি ফিরে যাওয়া, আর কিছুই ভুল হবে না। অ্যালিস যতই তাদের চুপ করাতে চায় ব্যর্থ হয় এবং তাদের মিশনে যেতে দেয়। নিজের মিশন আলাদা, দক্ষিণের ফ্রিলোডারকে খুঁজে বের করা। আর যিনি, মার্লিন এখন এক ট্যাভার্নে বসে মেনু থেকে সবকিছু খেয়ে শেষ করতে চাচ্ছে, তারপর চুপি চুপি বের হয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু সে ম্যানেজার মার্থার হাতে ধরা পড়ে এবং তাকে বলে কাজের জন্য আবেদন করতে এসেছে। সে দাবি করে সে রয়্যাল একাডেমির স্নাতক এবং অনেক নকল দক্ষতার তালিকা দিয়ে বলে জীবনে কখনো দেনা শোধ করেনি। মার্থা তবুও তাকে পাত্তা দেয় না, মনে করে সে ওয়েটার হওয়ার জন্য উপযুক্ত নয়। তাই তাকে বোঝাতে সে কামুকতার শাসকের কাছ থেকে শেখা একটা স্কিল ব্যবহার করে ডিস্কো নাচ শুরু করে। আমি ভালোবাসি যে এই নাচটা এই অ্যানিমের ওপেনিং সঙ্গীতেও আছে। অবশেষে বস লেডি মার্থা মুগ্ধ হয় এবং হয়তো তাকে স্বামী হিসেবে নিতে চায়। সে তাকে চাকরি দেয়, প্রতি শিফটে 1 সোনা মজুরি এবং বিক্রি হওয়া পানীয়ের ওপর 15% কমিশন সহ। আর মার্লিন, যা শুরুতে মজা করছিল, এখন সত্যিই এই কাজটি পেতে চায়। মার্থা তাকে বলে রাতেই কাজ শুরু করতে হবে, আর খ্যাসলি বলে যে তার প্রথম বেতনের থেকে তার খাবারের খরচ কেটে নেওয়া হবে। সে তাকে তার ছেলে হেনরির সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যে আগের সেই শিশুই। তবে এইবার মার্থার থাকার কারণে হেনরি মার্লিনকে অপমান করতে পারে না। যাই হোক, মার্লিনের শিফট কয়েক ঘণ্টা পরে শুরু হবে,
তাই এখন হেনরি তাকে অতিথি কক্ষে নিয়ে যায়। পথে মার্লিন আগের ভুলগুলো মেটানোর জন্য হেনরিকে প্রতিশ্রুতি দেয়, যদি সে পুরনো বিষয় ভুলে যায় তাহলে সে তাকে তার আল্টিমেট ব্লেড স্ট্রাইক বিনামূল্যে শেখাবে। কিন্তু হেনরি এই একবারের সুযোগও ফিরিয়ে দেয়, বলেই মার্লিন তো তলোয়ার চালানোও জানে না। সে গর্বের সঙ্গে ঘোষণা করে যে শুধু নৈট ব্লেডের কাছে সে প্রশিক্ষণ নিতে চায়, যাকে সে ন্যায়পরায়ণ বিচারক হিসেবে পূজায়। মার্লিন অত্যন্ত প্রশংসিত বোধ করে এবং গর্বের সঙ্গে হেনরিকে বলে যে সে নিজেই নৈট ব্লেড। কিন্তু আশ্চর্যের ব্যাপার, হেনরি মুগ্ধ হওয়ার বদলে তাকে ঘরে ঠেলে দেয় আর তার মিথ্যার ভিড়ে বিরক্ত হয়ে চলে যায়। অন্যদিকে গবলিন ডাকাতদের শিকারে যাওয়া অ্যাডভেঞ্চারারদের দল এখন গবলিনদের সৈন্যদল দ্বারা ঘেরাও এবং চরম সংকটে। আহা, কে এই ঘটনাটা আগেই বুঝতে পেরেছিল? নিশ্চয়ই অ্যালিস নয়। মেয়েটাকে হত্যা করা হতে চলেছে, আর তাকে বাঁচাতে তার প্রেমিক গবলিন ম্যাজের সঙ্গে চুক্তি করে ট্যাভার্নে ফিরে এসে নতুন নিযোগপ্রাপ্ত সেই লোকটা অর্ধেক সময় অলস আর অর্ধেক সময় সার্ভিস করছে। যদিও সে দ্রুত পরিবেশন করছে, গ্রাহকরা সন্তুষ্ট নয় এবং তারা চায় ওই রুটিনের নিয়ে নিন স্যার, পানীয় উপভোগ করুন ধাঁচের সেবা। মার্লিনের তাতে মাথা ঘামছে না। সে গ্রাহককে বলে যে সে নিজে থেকে সেবা পাওয়ার জন্য গর্বিত হওয়া উচিত। তবে মনে হচ্ছে মার্লিন শুধু পুরুষ গ্রাহকদের সঙ্গে অশিষ্ট ব্যবহার করছে, কারণ তিনি নারীদের জন্য যেমন একজন সৎ ও আদর্শ ওয়েটারের মতো আচরণ করছেন, তাদেরকে ফ্রি কেক পর্যন্ত দিচ্ছেন। ভাইজা এখানে অন্যদের বান্ধবী চুরি করে ফেলছে আর পুরো ট্যাভার্নের সকল মেয়েদের জন্য একটা পারফরম্যান্স দিচ্ছে, যারা ওর প্রেমে পড়ে গেছে। আর পুরুষদের কথা বললে তাদের মনোবল এত নিচে যে আর তারা এখানে আসবে না। তবুও ট্যাভার্নের মালিক মার্থা খুব খুশি, কারণ পানীয় বিক্রি আকাশছোঁয়া হয়েছে আর তিনি মার্লিনকে টপ পারফর্মার বলে প্রশংসা করেন। মার্লিন মার্থার প্রশংসাগুলো রেকর্ড করে অন্য শাসকদের দেখাতে চায়, যারা তাকে নলেজার মনে করে। মার্থার কাছে ফিরে এসে সে বলে এই শহরের সব মেয়েরা ওর প্রশংসায় মাতোয়ারা, তাই সে এই সুযোগ কাজে লাগিয়ে খবরপত্রে ওর তথ্য ছাপাতে চায়। মার্লিন জানে যদি সেটা হয় তাহলে তার সবচেয়ে ভয়ঙ্কর ডেমন কিং হিসেবে খ্যাতি নষ্ট হয়ে যাবে। তাই সে মার্থাকে বিটি করে অনুরোধ করে যেন এটা করা না হয়, বলে সে নিজেকে অল্প পরিচিত রাখতে চায় আর প্রতিটি গ্রাহককে ভালো সেবা দেবে প্রতিশ্রুতি দেয়। মার্থা মার্লিনের মোহনীয় কথায় পাগল হয়ে যায়, হয়তো সত্যি সত্যিই তার প্রেমে পড়ে যায়। কিন্তু তার ছেলে হেনরি তা অনুমতি দেবে না। সে চান না যে এই ফ্রিলোডার তার স্টেপোড্যাড হয়ে যাক না, এবং মার্লিনকে সাবধান করে বলে, তুমি যদি আমার মায়ের সঙ্গে গণ্ডগোল করার চেষ্টা করো আমি তোমাকে পেটাবো। মার্লিন মার্থার সামনে ভালো ব্যবহার করে, কিন্তু অন্তরে সে সত্যি সত্যি এই পোষা ছেলেটাকে মারার জন্য মরিয়া। পরবর্তীতে অ্যালিস শহরে ফ্রিলোডারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে, তখন সে হেনরিকে শুনে ফেলে, যিনি জোরে জোরে গাছ পেটাচ্ছে আর বলছে ওই ফ্রিলোডারকে আমি একগাল শেখাব। সে হেনরিকে বাউন্টি ছবিটা দেখায়, কিন্তু হেনরি মার্লিনের সেই মন্দ হাসি চিনতে পারে না। সে বলে যে সে যে ফ্রিলোডারের কথা বলছে সে তার মায়ের ট্যাভার্নে কাজ করে এবং নারীদের ঠকিয়ে পানীয় কেনাচ্ছে। এতদিনে তাদের বার্ষিক আয়ের অর্ধেক জমানো হয়েছে। অ্যালিস মনে করে ওই লোকটি সে খুঁজে বেড়ানো ফ্রিলোডার নাও হতে পারে, কিন্তু গ্রামের পুরুষেরা চান না যে সে তাদের নারীদের চুরি করছে, তাই তাকে একদম শাসিয়ে দিতে হবে। তারা 1 পাউন্ড সোনার প্যাক অফার করে, তাই অ্যালিস নতুন এই কাজটা গ্রহণ করে আর ট্যাভার্নে গিয়ে সেই ওয়েটারের খোঁজে থাকে, যার নাম ডেইজি দ্য চার্মার। ট্যাভার্নে ঢুকে সে দেখতে পায় পুরো জায়গাটা বিশৃঙ্খল। বেশিরভাগ নারী মার্লিনের জন্য চিৎকার করছে আর ক্ল্যাপ করছে, যিনি তাদের জন্য অত্যধিক স্টাইলিশ সালসা নাচ দেখাচ্ছেন। যদিও তার চোখ ঢেকে আছে, হাসিটা স্পষ্টই বাউন্টির ছবির সাথে মেলে এবং অ্যালিস নিশ্চিত হয় যে সে দক্ষিণের ফ্রিলোডারই। কিন্তু সে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না, কারণ জানে মার্লিন পালানোর পথগুলো খুব ভালো জানে। তাই সে প্রথমে অন্ধকারে ওর কাছে ধীরে ধীরে এগোতে চেষ্টা করে, কিন্তু ওর কাছে যাওয়ার সাথে সাথে স্পটলাইট পড়ে তার ওপর, আর মার্লিন তাকে খেয়াল করে। অবশ্য সে তাকে নিজের জীবনের অমূল্য অস্তিত্ব চিনতে পারেনি আর জোর করে তার সাথে নাচতে বাধ্য করে। কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারে যে সে একেবারে 1 বছর আগে দাস হিসেবে ব্যবহার করা হাফ বেকড হিরো অ্যালিসি, আর একই সাথে অ্যালিসও বুঝতে পারে যে দক্ষিণের ফ্রিলোডার হচ্ছেন মার্লিন ডেমন কিং। এই উপলব্ধি তাকে পুরোপুরি স্তব্ধ করে দেয়, কিন্তু যখন মনে পড়ে মার্লিন কতটা তার জীবন নষ্ট করেছে, তখন সে তলোয়ার তুলে দ্রুত তার মুখে আঘাত করার চেষ্টা করে। মার্লিন অবশ্য প্রতিটি আঘাত এড়িয়ে যায় এবং শান্ত হতে বলে, মনে করিয়ে দেয় তারা পুরনো পরিচিত। কিন্তু অ্যালিস তাকে পরিচিত মনে করে না এবং বলে সে প্রতিশোধ নিতে চায়। মার্লিন তার ওপর চড়ে বসে তাকে শান্ত করতে তাদের একসাথে কাটানো সময়ের কথা বলে এবং কিভাবে তারা মিলেছিল তা স্মরণ করায়। অ্যালিস কাঁদতে কাঁদতে বলে, তুমি কি একদম কোনো অনুতাপ অনুভব করো না যখন আমাকে সেই সমুদ্রতটের কাছে এভাবে ফেলে গিয়েছিলে? তুমি আমাকে কতটা কষ্ট দিয়েছ। সে মার্লিনকে সব দোষ দেয়। তাই বলে, যদি সত্যিই তুমি মানুষ হও তাহলে দায়িত্ব নাও। তার কথাগুলো অন্যরকম অর্থে নেওয়া যেতে পারে এবং মহিলারা পুরো ভিন্ন কিছু শুনে নেয়। তারা ভাবতে শুরু করে মার্লিন অ্যালিসকে শোষণ করেছে এবং তারপর ফেলে দিয়েছে। তারা বুঝে যায় সে কতটা খারাপ লোক, তাই তারা চলে যেতে শুরু করে। মার্লিন জোর দিয়ে অ্যালিসকে বলে মহিলাদের ভুল বোঝাবুঝি বুঝিয়ে দিতে হবে। অ্যালিস তখনও কাঁদছে, মার্লিনকে বলছে, আমার আর্মারটা ফেরত দাও। পুরো ট্যাভার্ন তখন বন্ধ করে দেওয়া হয় এই ঝামেলা মেটানোর জন্য। মালকিন মার্থা, যিনি ভেবেছেন অ্যালিস হয়তো মার্লিনের প্রেমিকা বা কিছু একটা, একেবারে ভেঙে পড়ে এবং মার্লিনকে বলেন, তোমাদের দুজনের মধ্যকার যা কিছু আছে এখনই ঠিক করে নাও। মার্লিন আর সহ্য করতে পারে না। সে রেগে উঠে অ্যালিসকে বলে, তুমি কাঁদা বন্ধ করো, কারণ যদি কাঁদার মতো কিছু থাকে সেটা আমার জন্য। আমি আজ রাতে পুরো শোটা নষ্ট করলাম, আমার সুনাম শেষ, আর 1 টাকাও টিপস পেলাম না। কিন্তু অ্যালিস বিশ্বাস করে সে যা করেছে ঠিকই করেছে। সে বলে, তুমি আমার আর্মারটা ফেরত দাও, আমি তোমার জীবন থেকে সরে যাব।
মার্লিন পুরো বিষয়টাই বুঝে না। তার ধারণা ওই আর্মারটা তো অ্যালিসই তাকে উপহার দিয়েছিল, সে তো বারবার তাকে বাঁচিয়েছিল। আর যদি ধরেও নেয় সে চুরি করেছে, তাও সে মনে করে এটা জাস্টিফাইড, কারণ বছরের পর বছর আলোভূমি অন্ধকারভূমি থেকে কত কিছু লুটে নিয়েছে। কিন্তু অ্যালিসের এতে কিছু যায় আসে না। তার একটাই দরকার, আর্মারটা ফেরত, কারণ যদি রাজ্যে সেটা ফেরত দিতে পারে তাহলে হয়তো তার ঋণ মাফ হবে। দুর্ভাগ্যবশত মার্লিন সেই আর্মারটা বহুদিন আগেই বিক্রি করে দিয়েছে 10 মিলিয়নেরও বেশি গোল্ডে, আর সেই টাকাও খরচ করে ফেলেছে এক নিমেষে। তবুও সে অ্যালিসকে বলে, চিন্তা করো না, ওইটা একটা স্ক্র্যাপ লোহা ছাড়া কিছুই না। অ্যালিস তখনও চায় তার আর্মার ফেরত, আর সরাসরি হুমকি দেয়, তুমি যদি সেটা ফেরত না দাও আমি তোমাকে গ্রেপ্তার করব। মার্লিন তখন একেবারে ভিলেনের মতো হাসে, কারণ কে গ্রেপ্তার করবে তাকে? সে তাকে মনে করিয়ে দেয়, তুমি কি ভুলে গেছ আমি এক আঘাতে সি মনস্টার মেরে ফেলেছি। তোমাদের দেশের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী এতটাই ভয় পেয়েছিল যে ড্রাগনের পায়খানাও জাহাজে করে বয়ে নিয়ে গিয়েছিল। তুমি যদি ভাবো তুমি বা তোমাদের দেশের কেউ আমাকে গ্রেপ্তার করতে পারবে, তাহলে তুমি সম্পূর্ণ পাগল। এই কথা শুনে অ্যালিসও হাল ছেড়ে দেয়, তলোয়ারটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আমার দেশের কাছে আমি 50 মিলিয়ন গোল্ডের ঋণে ডুবে আছি। মার্লিন হতবাক। সে বলে, আমি তো সারা বছর ঘুরে বেড়িয়ে কিছু হাজার গোল্ডের দেনা বানিয়েছি, আর তুমি কিনা 50 মিলিয়ন? তুমি তো পুরো ইতিহাস বানিয়ে ফেলেছ। কিন্তু সে বুঝতেই পারছে না সবকিছুই ওর দোষে হয়েছে। অ্যালিস অবশেষে তার ভাঙা হৃদয়ে সব কথা উগড়ে দেয়, কিভাবে মার্লিন তার আর্মার চুরি করায় রাজ্য তাকে বিশাল অঙ্কের দায় চাপিয়ে দিয়েছে, কিভাবে সে বাধ্য হয়ে অ্যাডভেঞ্চারার্স গিল্ডে যোগ দিয়েছে, ঝুঁকিপূর্ণ মিশনে যাচ্ছে শুধুমাত্র ঋণ শোধ করতে। কিন্তু মার্লিন ওর এই মর্মান্তিক কাহিনী একদমই পাত্তা দেয় না, বরং তার মন পড়ে থাকে অ্যাডভেঞ্চারার্স গিল্ডের দিকে। ওখানে সত্যি কি হাই রিওয়ার্ডস আছে? হোলিটায়ার শত্রুরা আছে? আমি তো টাকা আর শক্তিশালী শত্রু খুঁজছি, তাহলে আমাকে বলো কিভাবে অ্যাডভেঞ্চারার হওয়া যায়। তারপর অ্যালিসকে মিষ্টি করে বলে, দেখো আমরা তো পুরনো বন্ধু, তুমি যদি আমাকে রেফার করে দাও, বলো আমার ছোটবেলার স্বপ্ন ছিল অ্যাডভেঞ্চারার হওয়া। সত্যি বলতে ভাইটা মাস্টার লায়ার। কিন্তু অ্যালিস ওর চোখে চোখ রেখে বলে, চুপ করে গেট লস্ট। এদিকে মার্থার ছেলে হেনরি খুবই বিরক্ত, রাতে শহরের গেটের পাশে ঘুরে বেড়াচ্ছে। সে আর ফিরতে চায় না সেই ঘরে যেখানে সেই বিকৃত ফ্রিলোডারটা বাস করছে। ঠিক তখনই সেই লোকটা আসে যে আগের দিন গবলিন ম্যাজের সঙ্গে চুক্তি করেছিল। সে গেটের কাছে এসে গার্ডকে বলে, দয়া করে গেট খুলুন। রুল অনুযায়ী রাত 12টার পর গেট খোলা যায় না। কিন্তু সে অনুরোধ করে, আমি আমার সব সঙ্গীদের হারিয়ে ফেলেছি, কোনোভাবে বেঁচে ফিরেছি, দয়া করে একটা ব্যতিক্রম করুন। গার্ড তার কথা শুনে গেট খুলে দেয়, তবে বুঝতে পারে না ওর ঠিক পেছনে একটা বিশাল গবলিন বাহিনী লুকিয়ে আছে। গেট খোলার সাথে সাথেই গবলিনরা হঠাৎ হামলা চালায়, আর সেই ম্যাচ যে ওই লোকটার সাথে চুক্তি করেছিল প্রথমে তাকেই আক্রমণ করে আর বলে, তোমার সঙ্গীদের মতো তুমিও এখন তাদের সঙ্গে যোগ দাও দাস হিসেবে, কারণ গবলিনরা কখনো চুক্তিতে বিশ্বাস করে না। সবকিছু শুনে হেনরি ভয়ে কাঁপতে কাঁপতে একটা খড়ের গাদার পেছনে লুকিয়ে পড়ে জীবন নিয়ে বেঁচে থাকার চেষ্টা করে। অন্যদিকে অ্যালিস রাগ সামলাতে ট্যাভার্ন থেকে বের হয়ে আসে। সে ভাবে এই ডেমন লর্ড স্ট্রিপার ডান্সারটা হঠাৎ করে অ্যাডভেঞ্চারার হতে চায় কেন। সে হতাশ, কারণ 5000 গোল্ড পাওয়ার আশা এখন একেবারেই শেষ। মার্লিনকে ধরা প্রায় অসম্ভব। একটাই জিনিস সে নিশ্চিত জানে, এই লোকটার সঙ্গে আবার জড়িয়ে পড়া মানে দুর্ভাগ্যের নতুন দোর খুলে ফেলা। তার একমাত্র আশা এখন তার স্বপ্নের রাজপুত্র নাইট ব্লেড, যে এসে তাকে এই দানবের হাত থেকে বাঁচাবে। নিজের রাগ ঝেড়ে ফেলে সে চারপাশে তাকায়, তখনই দেখে আশেপাশের বাড়িগুলো আগুনে জ্বলছে। এদিকে 2 গবলিন দানব ঢুকে পড়ে ট্যাভার্নে। মার্লিন ভাবে এরা বুঝি নতুন কাস্টমার, তাই হাসিমুখে তাদের অভ্যর্থনা জানায়। কিন্তু গবলিনরা সোজা বলে, আমরা এসেছি জিনিসপত্র লুট করতে। মার্লিন সঙ্গে সঙ্গে তাদের ট্যাভার্ন থেকে ছুড়ে ফেলে দেয় এবং অতিথিদের আশ্বস্ত করে, প্যানিকের কিছু নেই, সব আমার কন্ট্রোলে। এই সাহসে সবাই আবার তার প্রেমে পড়ে যায়। মার্থা ভাবে, এই সময় গবলিনরা শহরে কেন? তখনই তার মনে পড়ে তার ছেলে হেনরি এখনও ঘরে ফেরেনি। সে ছুটে বেরিয়ে যায় আর মার্লিনকে বলে, তুমি ট্যাভার্নটা সামলাও। মার্লিন পুরো দায়িত্ব নেয় এবং একের পর এক আসা গবলিনদের ধ্বংস করতে থাকে। তারপর নিজের তলোয়ার তুলে নিয়ে বেরিয়ে পড়ে মার্থাকে সাহায্য করতে, কারণ ও যদি আহত হয় তাহলে তার আজকের পেমেন্টও যাবে না। অন্যদিকে মার্থা যখন প্রায় হেনরির কাছে পৌঁছে গেছে, তখন গবলিনরা তাকে ধরে নিয়ে যায় তাদের দাস বানাতে। হেনরি সাহায্য করতে চায়, কিন্তু তার পা নড়ে না। সে জানে যদি সে বের হয় তাহলে নিশ্চিত মৃত্যু অপেক্ষা করছে। আর মার্লিন, সে একেবারে রাজার মতো হাঁটছে শহরের মধ্য দিয়ে, সব অশান্তি উপেক্ষা করে। কিন্তু গবলিনরা বারবার ভুল করে ফেলে, তারা ভাবে এই লোকটাকে আক্রমণ করি, আর প্রতিবারই তাদের মৃত্যু হয় এক ঝটকায়। অ্যালিস তখন মার্লিনকে থামিয়ে বলে, তুমি নিশ্চয়ই গবলিনদের সঙ্গে মিলে এই হামলা করেছ। মার্লিন হেসে জবাব দেয়, এই হচ্ছে তোমার হিরোর বুদ্ধি? আমি মহাশক্তিশালী ডেমন কিং, গিয়ে কি ওসব ছোটলোক গবলিনদের সঙ্গে জোট করব? তোমার এই হাস্যকর অভিযোগ শুনে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। সে তাকে উপেক্ষা করে হেঁটে চলে যায়। অ্যালিস তখন একটাই প্রস্তাব দেয়, তাহলে আমরা একসাথে গবলিনদের বের করে দিই, টাউনের লোকদের বাঁচাই। মার্লিন থেমে বলে, ফ্রিতে কাজ করি না, 10,000 গোল্ড দাও তাহলে ভাবো। অ্যালিস হতবাক। সে বলে, তোমার জন্যই তো আমার 50 মিলিয়ন গোল্ডের ঋণ হয়েছে, এখন আবার তোমাকেই টাকা দেব? মার্লিন নির্লিপ্তভাবে চলে যায়। অ্যালিস তখন জানে তার হাতে আর কোনো উপায় নেই, এখন তাকেই এই শহর বাঁচাতে হবে।
সে নিজের আইস ম্যাজিক দিয়ে একের পর এক গবলিনকে ধ্বংস করতে থাকে। তবে শত্রুরা সংখ্যায় বেশি এবং ক্রমেই তাকে ঘিরে ফেলছে। তখনই সামনে আসে গবলিন ম্যাজ। সে বলে, তুমি যদি এলিট মেজ হও, একা একটা আর্মির বিরুদ্ধে কিছুই করতে পারবে না। ঠিক তখনই এক কিশোর গবলিন, যে প্রথমে শহরে ঢোকার সময় মার্লিনের কাছে মার খেয়ে পালিয়ে গিয়েছিল, কান্নাকাটি করতে করতে সে ম্যাজকে বলে, ওই ভয়ঙ্কর লোকটা আমাদের অর্ধেক যোদ্ধাকে একাই শেষ করে ফেলেছে। গবলিন ম্যাজ তার মিনিয়নদের চোখ দিয়ে দেখে মার্লিন কি করছে। ওর অপ্রতিরোধ্য শক্তি দেখে সে বুঝে যায়, যদি মার্লিন আর অ্যালিস একত্র হয় তাহলে ওদের পুরো গবলিন বাহিনী ধ্বংস হয়ে যাবে। তাই সে সিদ্ধান্ত নেয়, এখনই পিছু হটতে হবে। একটা তীক্ষ্ণ সাইরেন বাজে, আর সব গবলিন শহর ছেড়ে পিছু হটে। কিন্তু শহরের মানুষজন এখনও রক্ষা পায়নি। অনেকেই হারিয়েছে মা, বোন, সন্তান, সবাইকে গবলিনরা ধরে নিয়ে গেছে। ঠিক তখন এক সন্দেহজনক লোক সামনে আসে, যার চেহারাটা দেখতে অনেকটা গবলিন, শুধু মানুষের ছদ্মবেশে। সে বলে, আমি চাইলে তোমাদের সুরক্ষা দিতে পারি, শুধু 1000 গোল্ড দিলেই চলবে। হতাশ ও ভীত লোকেরা তার কথায় বিশ্বাস করে ফেলে। তারা ভাবে, এই মোটা লোকটা নিশ্চয়ই টপটিয়ার বডিগার্ড। তারা অনুরোধ করে, দয়া করে আমাদের পরিবারদের বাঁচাও। কিন্তু সেই মোটা লোকটা তাদের বলে, পুরনো কথা ভুলে যাও, ভবিষ্যতের কথা ভাবো। গবলিনরা ইতিমধ্যে হয়তো সবাইকে মেরে ফেলেছে। ঠিক তখনই সেই লোকটি সামনে আসে, যার কারণে গোটা এই ঘটনার সূত্রপাত। সে জানায়, না, গবলিনরা এখনও তাদের হত্যা করেনি, তারা সবাইকে কুড়েঘরে ধরে রেখেছে দাস হিসেবে। গার্ড প্রথমে বিশ্বাস করতে চায় না, এই লোকই তো তাকে গেট খুলতে বাধ্য করেছিল। জনতা তাকে ঘিরে ধরে, সবাই তাকে ট্রেডর বলে চিৎকার করে। মোটা লোকটা পর্যন্ত তাকে মারতে আসে। ঠিক তখনই অ্যালিস সামনে আসে, তার রক্ষা করে। সে পুরো পরিস্থিতি ব্যাখ্যা করে, কিভাবে পরিস্থিতি সেই লোককে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। সে গর্জে ওঠে, আমরা যদি নিজেদেরকেই দোষারোপ করতে থাকি তাহলে কেউই বাঁচবে না। যার যা কিছু আছে, তলোয়ার, বল, সাহস, সব নিয়ে আমার সঙ্গে চলুন। আমাদের পরিবারকে, আমাদের প্রিয়জনকে গবলিনদের হাত থেকে ফিরিয়ে আনতেই হবে। নিজেকে ভরসাযোগ্য প্রমাণ করতে অ্যালিস সবাইকে বলে, আমি এই রাজ্যের 233 নম্বর অ্যাঙ্কর হিরো। কিন্তু এতে কাজের কাজ কিছুই হয় না, বরং লোকেরা আরও সন্দেহে পড়ে যায়। কারণ শহরে ইতিমধ্যেই গুজব রটেছে, অ্যালিস নাকি নিজেকে ডেমন কিংয়ের দাসী হিসেবে বিক্রি করে দিয়েছে। মোটা লোকটা তখন ভিডের সঙ্গে এক হয়ে গলা তোলে, এই ডেমন কিংয়ের দাসী আর গবলিনদের সহযোগীর কোনো কথায় বিশ্বাস করো না। এদের ধরে মেরে দাও, যাতে হারানো প্রিয়জনদের প্রতিশোধ নেওয়া যায়। অ্যালিস তখন বুঝে যায়, এই মোটা লোকটা একটা বড় রকমের বিপদ। সে এক ঝটকায় মোটা লোকটার পেট বরাবর লাথি মারে, একেবারে নিঃশব্দ করে দেয় ওকে। তারপর আবার গর্জে ওঠে, ভীতুদের মতো পালিয়ে বাঁচতে চাইলে থাকো, কিন্তু আমি একা হলেও লড়ব। কে আসবে আমার সঙ্গে? কিন্তু কেউ এগিয়ে আসে না। তাই সে একাই রওনা হয় যুদ্ধের ময়দানে। তাকে যেতে দেখে হেনরি হঠাৎ সামনে এসে বলে, তোমরা সবাই ভীতু, আমি তোমাদের মতো হতে চাই না। সে এগিয়ে আসে অ্যালিসকে সাহায্য করার জন্য। সে ছুটে যায় ট্যাভার্নে, তার বাবার পুরনো তলোয়ার আনতে। আর তখনই তার সামনে এসে পড়ে 2 গবলিন দানব, যারা এখনও শহর ছাড়েনি। হেনরি সাহস করে লড়াই শুরু করে, কিন্তু বাস্তব ভয়ঙ্কর, সে প্রায় মার খেয়ে শেষ হয়ে যায়। ঠিক তখনই মার্লিন হাজির হয়, পুরো দৃশ্য পাল্টে দেয়। সে এক ছুটকায় সব সামলে ফেলে হেনরিকে বাঁচায়। কিন্তু এরপর সে ভীষণ বিরক্ত হয়ে যায়। একটা মার্থা খুঁজতেই আমি ওভারটাইমে কাজ করছি, আর এই গবলিনগুলো বারবার এসে ঝামেলা পাকাচ্ছে। মার্লিনের মুখভঙ্গি দেখে বোঝাই যায়, এই যুদ্ধ তার জন্য একটা বিশ্রী বাড়তি ঝামেলা ছাড়া আর কিছুই না। এপিসোডটা এখন ঢুকছে একদম হার্ট হিটিং এবং হেইলারিয়াস মুডে। মার্লিন হেনরিকে বলে, ঘুমাতে যাও, অনেক রাত হয়েছে। কিন্তু হেনরি কিভাবে ঘুমাবে? তার মা তো গবলিনরা ধরে নিয়ে গেছে। মার্লিন তখন একটু সিরিয়াস হয়ে যায়। সে বলে, ভালো করে ভাবো, এখন তুমি হিরো হতে গিয়ে মরে গেলে, অথবা এর থেকেও বাজে কিছু হলে কি হবে? এই দুর্বল অবস্থায় বোকামি করো না। হেনরি শান্তভাবে উত্তর দেয়, হ্যাঁ, আমি জানি আমি দুর্বল, হয়তো বেশি কিছু করতে পারবো না, কিন্তু তাই বলে হাত গুটিয়ে বসে থাকব না। সে বলে, অ্যালিস কতটা সাহসী, সে একাই সবাইকে বাঁচাতে বেরিয়ে গেছে। আর আমি নাইট ব্লেডের মতো হিরো না হলেও আমি আমার মাকে বাঁচাবই। এই কথাগুলো শুনে মার্লিনের চোখে এক পুরনো স্মৃতি ঝিলিক দিয়ে ওঠে। সে আর তার বোন ছোটবেলায় তাদের মাকে রক্ষা করার চেষ্টা করছিল। হালকা হলেও একটা ইমোশনাল স্টিং হিট করে তার ভেতরে। শেষমেশ এই দানব জীবনের মধ্যে একটুখানি মানবতা জেগে ওঠে। সে বলে, চলো তবে একবারের জন্য আমি শয়তান না হয়ে কাজ করব। আর তার তলোয়ার বের করে বলে, মানুষের হয়ে রুলার অব প্রাইড আজ লড়াইয়ে নামছে। এই দৃশ্য দেখার সুযোগ তো বারবার আসে না। কিন্তু ট্যাভার্ন থেকে বের হতেই দেখে শহর ফাঁকা, গবলিনরা সব উধাও। এখন তাকে খুঁজে বের করতে হবে তাদের গুহা। আবার শুরু নতুন ঝামেলা। সৌভাগ্যবশত সে একটা গ্রুপকে শুনতে পায় যারা গবলিন কেঁপে যাচ্ছে। মার্লিন দারুণ কুল ভঙ্গিতে বলে, চলো আমি লিড দিচ্ছি। কিন্তু তারা তাকে পাত্তাই দেয় না। তাদের কাছে সে এখনও শুধু এক ফ্রিলোডার। মার্লিন বোঝানোর চেষ্টা করে সে একজন প্রো ফাইটার, কিন্তু তারা হাসতে হাসতে বলে, এই নাকি সেই ট্যাভার্ন ড্যান্সার যে সুন্দরী মেয়েদের সামনে কোমর দোলায়। হেনরি তখন সামনে এসে বলে, তোমরা জানো না, মার্লিন আমার জীবন বাঁচিয়েছে। 2 গবলিনকে একাই মেরে ফেলেছে, কিন্তু তবুও কেউ বিশ্বাস করে না। অবশেষে মার্লিন বিরক্ত হয়ে বলে, চলো মিস্টার চাঙ্কিকে লিডার বানাও। এইদিকে গবলিন কেভে গবলিন কিং খুশিতে আটখানা। তাদের ম্যাজিশিয়ানের রেইড তো মাস্টারপিস। ম্যাচ তো পুরো কনফিডেন্ট, এটা তো সবে শুরু। শহরটা যখন খুশি লুটে নেওয়া যাবে। গবলিন কিং কিছু বলতে চাইলে সে বলে,
ভিলেন যারা বেশি কথা বলে তারা আগে মারা যায় সে জানে মার্লিন আর অ্যালিস আবার আসবেই, তাই সব জায়গায় ট্র্যাপ বসিয়ে রেখেছে। অবশেষে মার্লিন আর তার গ্রুপ গুহার সামনে আসে। হেনরি দ্য ব্রেভ হয়ে সামনে দৌড় দেয় আর ট্রিগার করে ফেলে ফ্লেম ব্যারিয়ার। মার্লিন, যাকে কিছু যায় আসে না, সেটা ডজ করতেও চায় না, সরাসরি আগুনে ঢুকে পড়ে। ম্যাচ বেরিয়ে আসে, ডাজলোক দেয়, সারেন্ডার করো না হলে ভস্ম হয়ে যাবে। মিস্টার চাঙ্কি তো তখনই কাঁপতে শুরু করে, প্লিজ মার্লিন ভাই বাঁচাও। মার্লিন হাঁপ ছেড়ে ফ্লেম ব্যারিয়ার ভেদ করে বেরিয়ে আসে যেন গরম পানির পর্দা পেরিয়ে এল। গবলিনরা ম্যাচকে চিয়ার দিচ্ছে আর ম্যাচ ভাবছে সে জিতে গেছে। কিন্তু হঠাৎ মার্লিন পিছনে এসে ফিসফিস করে, এত হাসির কি আছে? ম্যাচ শক খেয়ে বলে, তুই কে রে? এই তুই কে? প্রশ্নেই মার্লিন চলে যায় এক বিশ্রী আইডেন্টিটি ক্রাইসিসে। সে কি ডেমন লর্ড? এক ওয়েটার? ফ্রিলোডার? স্ট্রিপার? ডেমন লর্ড কথাটা তো বলাই যাবে না, খবর ছড়িয়ে গেলে যে তার রাজকীয় ইমেজ ধুলায় মিশে যাবে। তাই সে বলে, আমি ডেইজি, বন্ধুভাবাপন্ন ওয়েটার, আর সঙ্গে পিস সাইন দেখায়। অবশ্য ম্যাচ একটুও ইমপ্রেস না হলেও পুরুষ গবলিনরা তো উন্মাদ হয়ে যায়। ম্যাচ গা গুলিয়ে বলে, এনোস, আর তখনই সে ছুড়ে মারে তার আল্টিমেট ফায়ার স্পেল। কিন্তু মার্লিনের একটাও চুল পুড়ে না। সে হাঁচি দেয় আর সেই হাঁচিতে স্পেল ফিরে গিয়ে সব গবলিন ছাই করে দেয়। এরপর মার্লিন হালকা করে ম্যাজের গালে একটা টোকা দেয় আর সে উড়ে যায় পাহাড়ের ওপারে, যেন রকেট লঞ্চার হিট করল। ট্র্যাপ সব অফ হয়ে যায়, সবাই ফ্রি। মার্লিন হেঁটে গুহার ভেতরে যায় আর পেছন থেকে লোকজন ফিসফিস করে, সে কি নাইট ব্লেড? অন্যদিকে গুহার ভেতরে অন্ধকারে দুই নতুন গবলিন পাহারা দিচ্ছিল। হঠাৎ লাইট চলে যায়। অ্যালিস এসে হাজির। সে বন্দীদের মুক্ত করে একের পর এক গবলিনকে শেষ করে সবাইকে নিরাপদে বের করে আনে। কিন্তু বড় সমস্যা এখনও বাকি। গবলিন কিং অবশেষে তার সিংহাসন থেকে ওঠে, কে জানে কত বছর পর। অ্যালিস তার ভয়ানক শক্তি টের পায়, বুঝে যায় সে অন্তত হোলিটিয়ার, আর সে তো এলিটিয়ার মাত্র। তাতে করে সে কোনোভাবেই জিততে পারবে না। এইদিকে মার্লিন তখনও কনফিউজ, কারণ গবলিন গুহার ভিতরের ম্যাপটা এমন গণ্ডগোল, রুলার অব প্রাইড হয়েও বুঝে উঠতে পারছে না কোনটা কোনো দিক। ব্রেইন সেল কোথায় মার্লিন ভাই? অ্যালিস এখনও আগের মতোই অকার্যকর। যদি সে চেষ্টা করুক না কেন, গবলিন কিং তাকে ধরে ফেলে এবং ধীরে ধীরে তার জীবন নিঃশেষ করতে চায়, কারণ তার কষ্ট দেখে সে আনন্দ পায়। কিন্তু সেটাই তার সবচেয়ে বড় ভুল হয়, কারণ সুযোগ পেয়েই অ্যালিস পালিয়ে যায় এবং তার আল্টিমেট মুভ অ্যাবসোলিউট জিরো চালিয়ে একে একে 3টি বিধ্বংসী আঘাত হানে, তারপর বরফের শলাকা গবলিন কিংয়ের পেটে ঢুকিয়ে দেয়। কিন্তু অবাক করার মতোভাবে গবলিন কিং সঙ্গে সঙ্গে নিজের ক্ষত সারিয়ে ফেলে। এবার সে সিরিয়াস হয়ে যায় এবং নিজের শরীর ট্রান্সফর্ম করে 6 প্যাকের এক বিশাল গিগা চ্যাড এ পরিণত হয়। এরপর সে অ্যালিসকে এক হিটেই গুড়িয়ে দেয়, তার শিল ভেঙে ফেলে এবং তাকে এমনভাবে মারে যেন তার হাড়গুলোও ভেঙে চুরমার হয়ে যায়। এই সময় পালিয়ে যাওয়া বন্দীরা মেরলিনের সঙ্গে দেখা করে, যিনি অবশেষে মার্থাকে খুঁজে পেয়েছেন। সে একটুও দেরি না করে তার ক্লাসিক ভঙ্গিতে বলে, এই ফিল্ড ওয়ার্কের টাকা কবে দেবে? মার্থা অবশ্য পরিস্থিতির গুরুত্ব বুঝে তার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে, কারণ গবলিনরা পেছনে ছুটে আসছে। কিন্তু মেরলিন তো আবার দৌড়ঝাঁপের মানুষ না, সে বরং শান্তভাবে হাঁটতে ভালোবাসে। তাই সে এক ঝটকায় চারপাশের সব গবলিনকে কেটে ফেলে, আর তখনই মার্থা ও বাকিরা বুঝে যায় এই লোকটা আসলে অনেক বেশি শক্তিশালী। এদিকে সেই অ্যাডভেঞ্চারার মেয়ে, যে পুরো কাহিনীর শুরুতেই ধরা পড়েছিল এবং এই ঝামেলার মূল কারণ, সে কাঁদতে কাঁদতে মেরলিনকে অনুরোধ করে অ্যালিসকে বাঁচাতে। মেরলিনের রেড ডেভিল পার্সোনা বলে, যে মেয়েটা আমাকে ছুরি বসাতে চেয়েছিল তাকে কেন বাঁচাবো? কিন্তু ব্লু ডেভিল মনে করিয়ে দেয়, গিল্ডে ঢুকতে হলে তো অ্যালিসকে দরকার। মার্থাও বাজি ধরে, তুমি যদি তাকে বাঁচাও আমি তোমার বেতন 3 গুণ করে দেব। এতে মেরলিন চটে যায়, আমি কি টাকা পয়সার জন্য কাজ করি নাকি? ভাই, তুমি তো শুধু টাকার জন্যই কাজ করো, তুমি তো হিপোক্রেটিক ব্রোকি। অ্যাডভেঞ্চারার মেয়ে জানায় অ্যালিস গবলিন কিংয়ের হোলের ভেতরে আছে, যেটা সোনামুদ্রায় ভর্তি, আর গবলিন কিং একজন হোলিটিয়ার। এই খবর শুনেই মেরলিনের চোখ চকচক করে ওঠে। শক্তিশালী শত্রু, সোনা, মেরলিনের আদর্শ লাইফস্টাইল। সে 1 সেকেন্ডও না ভেবে হোলের দিকে দৌড়ে যায়। বাইরে থাকা মহিলারা ভাবে, এই লোকটা হয়তো নিজের প্রিয় অ্যালিসকে বাঁচাতে জীবন বাজি রেখেছে। আহা, কি প্রেম! মেরলিন গুহার লম্বা পথ পেরিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে। গবলিন কিং তাকে দেখে ভিলেইন মুডে একটা লম্বা ভাষণ শুরু করে। কিন্তু মেরলিন তাকে পাত্তাই দেয় না, সে তো পেছনে ট্রেজার দেখতে পেয়ে চোখ বড় বড় করে ফেলেছে। সে গবলিন কিংকে সরিয়ে দেয়, যেন কোনো কিচেন স্টুল সরাচ্ছে। গবলিন কিং অবাক, এই লোকটা কিভাবে এসে আমার ট্রেজার দখল করে নিচ্ছে? মেরলিন বলে, চুপ কর। তারপর হঠাৎ করেই তার বাম হাত কেটে ফেলে এবং অ্যালিসকে উদ্ধার করে। অ্যালিসের অবস্থা দেখে মেরলিনের একটু খারাপ লাগে। এভাবে যদি মার্থা তাকে দেখে আমার পেমেন্ট কাটতে পারে। অ্যালিস জ্ঞান হারানোর আগে বাকিদের খবর জানতে চায়। মেরলিন তাকে আশ্বস্ত করে সবাই নিরাপদে। তারপর অ্যালিস অজ্ঞান হয়ে যায়। এবার মেরলিন ফিরে তাকায় রিজেনারেটিং গবলিন কিংয়ের দিকে। সে তখনও আত্মবিশ্বাসী, যা মেরলিনের কাছে বোরিং। সে এখনও তার তলোয়ার বের করেনি। গবলিন কিং একের পর এক আক্রমণ করতে থাকে, আর মেরলিন চোখ বন্ধ করে সেগুলো ঠেকায়। শেষে গবলিন কিং চিৎকার করে জানতে চায়, তুমি আসলে কে? মেরলিন বলে, তোমার মতো লোক আমার আসল নাম জানার যোগ্য না। আমার স্টেজ নামই শুনে নাও, আমি ডেইজি। এবার গবলিন কিং রাগে গজগজ করে। সে তার চূড়ান্ত রূপে রূপান্তরিত হয় এবং আল্টিমেট টেকনিক চালানোর প্রস্তুতি নেয়। মেরলিন তাকে চালাতে দেয়, মনে মনে ভাবে, যদি স্পেলটা একটু ভালো হয় তাহলে হয়তো আমার লাইফ স্প্যান 20 দিন বাড়বে।
চূড়ান্ত আঘাত দেওয়ার আগে গবলিন কিং প্রস্তাব দেয়, আমার অধীনে কাজ করো। মেরলিন হেসে লুটোপুটি খায়। সরি ভাই, হাসি থামাতে পারলাম না। এরপর সে বলে, এই পৃথিবীতে এমন কেউ নেই যে আমার অরা আর রিজ সহ্য করতে পারে, এমনকি দেবতারা পর্যন্ত না। আর গবলিন কিং তো আমার পোষা ড্রাগনের খাবার হওয়ারও যোগ্য না, বলে তো দিয়েছে। এবার গবলিন কিং আল্টিমেট স্পেল ছোড়ে, কিন্তু মেরলিনকে নয়, অ্যালিসের দিকে। মেরলিন চোখ না মেলেই এক হাতে স্পেলটা ধরে ফেলে এবং গবলিন কিংকে ভুজা হোলিটিয়ার বলে অপমান করে। আমার বোন লিলিথও তোমার চেয়ে অনেক শক্তিশালী। শেষমেশ মেরলিন তার তলোয়ার বের করে, সেই ভয়ানক ভর্টেক্স ব্লেড, যেটা শুধু রুলার অফ প্রাইড এর হাতেই থাকে। গবলিন কিং কিছু বলার আগেই মেরলিন তাকে ছাই বানিয়ে ফেলে। যদিও সে দুর্বল ছিল, তবুও হোলিটিয়ার হওয়ায় মেরলিন কিছু হেলথ রিকভারি পায়। মারার পর গদির পেছনের মূর্তি ভেঙে পড়ে আর বেরিয়ে আসে পাহাড় সমান সোনা। মেরলিন তো হার্ট অ্যাটাকের কাছাকাছি চলে যায়। সে নিজেকে পৃথিবীর শিখরে কল্পনা করে, কিন্তু আফসোস, তার এক আঘাতে পুরো পাহাড়টাই ভেঙে পড়তে শুরু করে। এখন তার সামনে দুইটা রাস্তা, অ্যালিসকে নিয়ে পালাবে, না ট্রেজার নিয়ে। এইবার ব্লু ডেভিল বলে, ট্রেজার নিয়ে পালাও, কিন্তু রেড ডেভিল বলে, অ্যালিসকে নিয়ে যাও, সে তোমাকে অ্যাডভেঞ্চারার গিল্ডে ঢুকতে সাহায্য করবে। দীর্ঘমেয়াদী লাভ আর মার্থাকে দেওয়া প্রতিশ্রুতি ভেবে মেরলিন অ্যালিসকে কোলে তুলে নিয়ে বাইরে বেরিয়ে আসে, আর পেছনে ফেলে যায় সেই পাহাড়সমান সোনা। বাইরে এসে হেনরি ছুটে এসে বলে, ধন্যবাদ মেরলিন, তুমি অ্যালিসকে বাঁচালে। কিন্তু মেরলিনের চোখে জল থামে না। মার্থা ভাবে, এই তো অ্যালিসের জন্য কাঁদছে। না, এই জল অ্যালিসের জন্য নয়, এই অশ্রু সেই হারিয়ে যাওয়া সোনার জন্য। তাভার্নে মেরলিন অজ্ঞান অ্যালিসের পাশে বসে আছে, ভাবছে ওকে সারাতে কি নিজের হিলিং পাওয়ারটা ব্যবহার করবে। ব্যাপারটা খুব একটা কঠিন না, কিন্তু মেরলিন তো এমনিতেই অলস। সে বিরক্ত মুখে বিড়বিড় করে, একটা সোনায় ভরা গুহা ছেড়ে এলাম, এখন আবার এই মেয়ের পেছনে হিলিং করতে হবে, যেন ও আবার আমাকে অ্যাডভেঞ্চারার গিল্ডে রিকমেন্ড করে। কিন্তু মাথায় ঢুকছে একটা কথাই, ওর যদি কিছু হয় তাহলে তো আমার সব প্ল্যান মাঠে মারা যাবে। তাই সে সিদ্ধান্ত নেয় কাজটা করতেই হবে। তবে তার আগে হিলিং করার জন্য অ্যালিসের জামাকাপড় খুলতে হবে। সে যদি খুলতে শুরু করে, ঠিক তখনই মার্থা আর তার ছেলে রুমে ঢুকে পড়ে মেরলিনকে হাতে নাতে ধরে ফেলে। কিন্তু তারা কিছুই বলে না, বরং হাসিমুখে ঘর থেকে বেরিয়ে যায়, ভাবছে ওহ, ওরা তো কাপল। মেরলিন ব্যাপারটা বুঝতেও পারে না। সে খুব স্বাভাবিকভাবেই নিজের কাজ চালিয়ে যায়। সব আর্মর খুলে ফেলার পর মেরলিন হঠাৎই চরম রোমান্টিক মুখ করে অ্যালিসের দিকে ঝুঁকে পড়ে, যেন চুমু খাবে। কিন্তু অল্পের জন্য ঠোঁট ছোঁয়ানো থেকে থেমে যায়। তারপর শুরু হয় আসল ম্যাজিক। সে অ্যালিসের শরীরে থুথু ছিটাতে থাকে। হ্যাঁ, আসলেই থুথু। যতই ঘৃণ্য লাগুক, মেরলিনের থুথুতে আছে বিরল হিলিং গুণ, যা কেবল মেয়েদের ওপর কাজ করে। এক মুহূর্তেই পুরো রুম থুথুর বাবলে ভরে যায়, আর অ্যালিসের সব ক্ষত একে একে সেরে ওঠে। এটা মেরলিনের এক আল্টিমেট টেকনিক, যেটা সে ফ্রিতে দ্বিতীয়বার করবে না। এদিকে অ্যালিস গভীর ঘুমের স্বপ্নে দেখা পায় নাইট ব্লেডের। সে ঘুমের মধ্যেই বলে ওঠে, তুমি কত হ্যান্ডসাম, আমি তোমাকেই ভালোবাসি। মেরলিন হা করে তাকিয়ে থাকে। আমার হিলিং কি ওকে এমন আজব প্রেম স্বপ্ন দেখায়? মেরলিন সারারাত জেগে থাকে, অ্যালিসের পাশে পাহারা দিয়ে। পরদিন সকালে অ্যালিস জেগে দেখে মেরলিন নেই। তাকে সব ঘটনা বলে সেই অ্যাডভেঞ্চারার মেয়ে কে গবলিন কিংজের লড়াইয়ের পর কি হয়েছে। অ্যালিস কিছুতেই বিশ্বাস করতে পারে না মেরলিন তার জীবন বাঁচিয়েছে। অ্যাডভেঞ্চারার মেয়ে বলে, ভালোবাসায় ঝগড়া হয়, ভাবিস না। অ্যালিস চিৎকার করে, ভালোবাসা? ও আমার চিরশত্রু। কিন্তু কেউই ওর কথা বিশ্বাস করে না। অ্যাডভেঞ্চারার গ্রুপ গিল্ডের কাজ শেষ করে শহর ছাড়ার আগে অ্যালিসকে ধন্যবাদ জানায়। চলে যাওয়ার সময় সেই মেয়ে আবার কটাক্ষ করে, কাল রাতে তোমাদের রুম থেকে হাসি আর খুশির আওয়াজ পাচ্ছিলাম, কি রোমান্টিক। অ্যালিস তো লজ্জায় মরতে বসে। সে তো ঘুমের মধ্যেই কথা বলেছিল, আর এখন বুঝতে পারছে মেরলিন ছিল সারা রাত তার পাশে, আর তার শরীরে এখন কিছুই পরা নেই। শহরের বাইরে এক ভিড়ের মধ্যে মেরলিন দেখে একজন সাংবাদিক এসেছে গবলিন হামলার খবর কভার করতে। আর সেখানে মোটা লোকটা নিজেকে গ্রামের ত্রাতা বলে দাবি করছে, বলে, আমি একাই সব গবলিন মেরে ফেলেছি। কিন্তু মেরলিনের এক চোখে তাকাতেই সে দৌড়ে পালিয়ে যায়। সাংবাদিক এবার মেরলিনের কাছে আসে। মেরলিন গম্ভীরভাবে বলে, বড় কিছু না, একটা হেঁচকি দিয়েই ওদের উড়িয়ে দিয়েছি। ক্যামেরার দিকে তাকিয়ে সাংবাদিক অবাক হয়ে বলে, এত চমৎকার সাহসিকতা। আর কিছুক্ষণ পরেই আমরা সাক্ষাৎ করব প্রাক্তন 233তম হিরো অ্যালিসের সঙ্গে। তার দুঃখজনক অতীত বলতে গিয়ে সে যোগ করে, প্রথমে ডেমন কিং, তারপর পাইরেট কিং, আর এবার গবলিন কিংয়ের হাতে বন্দী। এদিকে মেরলিন ফিরে আসে তাভার্নে, জানতে পারে মার্থার কাছে অ্যালিস ওকে খুঁজছে। মেরলিন ভাবে, নিশ্চয়ই এবার কৃতজ্ঞতা দেখাবে। হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে আমাকে ধন্যবাদ দেবে। সে খিলখিল করে হেসে অ্যালিসের রুমে ঢোকে, আর সোজা হয়ে আক্রমণের শিকার হয়। অ্যালিস তলোয়ার উঁচিয়ে চিৎকার করে, তুমি একটা নোংরা পিশাচ, কুৎসিত ভিলেন। মেরলিন কিছুই বুঝতে পারে না, আবার কেন পাগল হয়ে গেলে। অ্যালিস কোনো কথা না বলে একের পর এক তলোয়ার চালাতে থাকে। মেরলিন বাধ্য হয়ে ওকে দেয়ালে চেপে ধরে জিজ্ঞেস করে, তুমি এমন আচরণ করছো কেন? আমি তো তোমার জীবন বাঁচালাম। অ্যালিস বলে, তুমি আমার অজ্ঞান অবস্থার সুযোগ নিয়েছ। মেরলিন চিৎকার করে, আমি শুধু তোমার জামা খুলে গায়ে থুথু মাখিয়েছি চিকিৎসার জন্য। অ্যালিস তবুও বিশ্বাস করতে চায় না। তাহলে গত রাতের হাসাহাসির আওয়াজ কি? মেরলিন ঠান্ডা মাথায় উত্তর দেয়, ওটা তুমিই তো ঘুমে বলে যাচ্ছিলে, আমি তোমাকে ভালোবাসি, তুমি এত হ্যান্ডসাম। অ্যালিস তো লজ্জায় মাটিতে গলে যায়। অবশেষে সে সত্যিটা বুঝতে পারে। মেরলিন ওকে ধমক দিয়ে বলে, তোমার উচিত ধন্যবাদ দেয়া।
অ্যালিস ঠোঁট কামড়ে বলেই ফেলে, ধন্যবাদ। মেরলিন কানেই তোলে না। আরেকবার বলো তো। অ্যালিস এবার চিৎকার করে বলে, থ্যাংক ইউর। তবুও মেরলিন চুপ। আমি একটা সোনার গুহা ছেড়ে এলাম তোমার জন্য। এখন আমাকে রিকমেন্ড করো। অ্যালিস অবশেষে রাজি হয়। মেরলিন তার চাকরি ছেড়ে দেয়, বিদায় জানায় ফ্যানগার্লস আর ফ্যানান্টিদের, আর মার্থা আর হেনরিকে গুড বাই বলে। ছেলেটিকে বলে, তোর মাকে এখন তুই সামলাবি সব কিছু গুছিয়ে। মেরলিন আর অ্যালিস রওনা দেয় ক্যারেজে করে। মেরলিন হেসে বলে, সবাই ভাবে আমরা কাপল। অ্যালিস চোখ উল্টে বলে, কাপল? আমি একটা স্ট্রিপারের সঙ্গে প্রেম করব না। মেরলিন রেগে যায়, আর শুরু হয় প্রেমিক প্রেমিকার নিত্যকার ঝগড়া। এদিকে গবলিন ম্যাচ যিনি কোনমতে বেঁচেছিলেন, গবলিন কিংয়ের মৃত্যুর খবর শুনে দক্ষিণে পালাতে চায় মেরলিনের ভয়ে। কিন্তু ঠিক তখনই ধ্বংসস্তূপের মধ্যে থেকে এক রহস্যময়ী নারী বেরিয়ে আসে, হাতে হেল লিজিজনের তৃতীয় চাবি। সে বলে, সাক্ষী রেখে যাব না, আর সঙ্গে সঙ্গেই গবলিন ম্যাচ ও পুরো বাহিনীকে ধ্বংস করে দেয়। অন্যদিকে কয়েক ঘণ্টা পর মেরলিন ও অ্যালিস পৌঁছে যায় অ্যাডভেঞ্চারার্স গিল্ডে। মেরলিন ছুটে যায় নোটিশ বোর্ডে কোনো লোভনীয় কোয়েস্ট আছে কিনা দেখতে। কিন্তু অ্যালিস তাকে টেনে নিয়ে যায় রিসেপশন ডেস্কে, পরিচয় করায় গিল্ড রিসেপশনিস্ট লুসিয়ার সঙ্গে। লুসিয়া মুচকি হেসে বলে, এটাই বুঝি তোমার বয়ফ্রেন্ড? এবার আর সহ্য করতে না পেরে অ্যালিস ঠিক তখনই মেরলিনকে বিশ্বাসঘাতকতা করে। সে চিৎকার করে বলে, ওই হচ্ছে দক্ষিণের মোস্ট ওয়ান্টেড ফ্রিলোডার। ওর মাথার দাম ৫,০০০ কয়েন। মেরলিন হতবাক। কি? আবার শুরু? অ্যালিস স্পষ্ট করে জানাল যে অপরাধমূলক রেকর্ড থাকলে কেউ অ্যাডভেঞ্চুরার হতে পারে না। তাই সে রিসেপশনিস্ট লুসিয়াকে বলল, মেরলিনকে তার দেনাগুলো পরিশোধ করতে হবে, যাতে তার অপরাধী রেকর্ড মুছে যায়। তারপর অ্যালিসের তত্ত্বাবধানে অ্যাডভেঞ্চুরার হয়ে কাজ করে তা শোধ করতে হবে। লুসিয়া এতে সম্মতি দিলেও, যেহেতু অ্যালিস বাউন্টি কুইজে একটা ফাঁক পেয়েছে, সে মাত্র ৫০ গোল্ড কয়েন দিচ্ছে, ৫,০০০ নয়। এরপর লুসিয়া মেরলিনকে বলল, অ্যালিস তার জন্য এত ত্যাগ স্বীকার করেছে, তার যত্ন করছে। মেরলিন এতটাই লজ্জিত হয়ে আত্মসমর্পণ করতে চাইছিল, কিন্তু অ্যালিস তাকে থামিয়ে দিল। সে তার ওপর রেগে গেল এবং আবারও অ্যালিসকে দোষ দিল গবলিনের সোনার গুহাটা হারানোর জন্য। এই ঝগড়ার মাঝে লুসিয়া মেরলিনের অ্যাঙ্কো মূল্যায়নের জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর মেরলিন ভাবছিল সবচেয়ে শক্তিশালী ডেমন কিংয়ের অ্যাঙ্কো কি হবে। এই দুনিয়ায় নিচু স্তরের যোদ্ধাদের অ্যাঙ্ক এরন অ্যাডভেঞ্চুর, তারপর সিলভার, গোল্ডেন, আর সবচেয়ে উঁচু মিথ্রিল র্যাঙ্ক, যা শুধু হলি ঠেয়ের যোদ্ধারা পায়। মেরলিন বিশ্বাস করতে পারছিল না যে হলি ঠায়ের যোদ্ধারা সর্বোচ্চ অ্যাঙ্কো পায়, তাই সে লুসিয়াকে দাবি করল সে আরও ভালোর অ্যাঙ্কো পাওয়ার যোগ্য। লুসিয়া প্রথমে মনে করল সে মজা করছে, কিন্তু তারপর বলল এমেথিস্ট র্যাঙ্ক নামে একটি কিংবদন্তির অ্যাঙ্কো আছে, যা শুধু অসাধারণ শক্তিশালী হিরো পেতে পারে। মেরলিন খুব খুশি হয়ে বলল, আমাকে পরীক্ষা না নিয়ে এখনই অ্যামেথিস্ট অ্যাঙ্কে রেজিস্টার কর। এই সময় লাল চুলের হবস, যিনি অ্যালিসকে চেনে, তাদের কথোপকথন শুনে সামনে এল। আরেকজন আর্নল্ড গিল্ডে প্রবেশ করল এবং অবাক হয়ে গেল জানতে পেরে অ্যালিসের সঙ্গে আরেকজন ছেলে রয়েছে। সে হাঁটু গেড়ে বসে অ্যালিসকে বিয়ের প্রস্তাব দিল, মনে করিয়ে দিয়ে সে আগে অনেকবার প্রত্যাখ্যাত হয়েছিল, যদিও সে কাউন্টের ছেলে। অ্যালিস স্পষ্ট জানাল যে সে সিঙ্গেল এবং মেরলিনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা পরিষ্কার হবার পর আর্নল্ড মেরলিনকে ডুয়েলের জন্য চ্যালেঞ্জ দিল, যেখানে বিজয়ী অ্যালিসকে ডেট করার অধিকার পাবে। মেরলিন একদম আগ্রহী নয়, তাই ডুয়েল থেকে সরে এসে আর্নল্ডকে জয়ী করল। কিন্তু আর্নল্ড এটা মেনে নিতে পারল না, মনে করল মেরলিন তাকে বিদ্রুপ করছে। সে বলে সে কাউন্টের ছেলে, সাধারণ মানুষের উপহাস মেনে নিতে পারবে না, এবং বলল সে অ্যালিসকে মেরলিনের হাত থেকে বাঁচাবে। কিন্তু অ্যালিস পুরো ব্যাপারটিকে উপেক্ষা করে আর্নল্ডকে থামিয়ে বলল বাস্তবতা মেনে নিতে। আর্নল্ড তার তরবারি টেনে মেরলিনের দিকে ছুটে গেল, কিন্তু মেরলিন আঙুল ঝাপটিয়ে তাকে ছুড়ে দিল, যেটা আর্নল্ডকে মাথায় আছড়ে পড়তে বাধ্য করল। অ্যালিস মেরলিনকে ধন্যবাদ দিল এই আঘাতের জন্য, যদিও প্রথমে তাকে দোষ দিল। মেরলিনের এই শক্তির ছোট্ট প্রদর্শনী গিল্ডে সবাইকে অবাক করে দেয়, এমনকি হবসকেও ভাবতে বাধ্য করে সে কি আসলেই এলিট টিয়ারের মতো শক্তিশালী। মেরলিন এটা অপমান হিসেবে নেয় এবং ভোর্টেক্স তরবারি তোলার আগেই হবসকে প্রশ্ন করে, তুমি কি এলিট টিয়ারের মতো অকেজো? অ্যালিস তাকে শান্ত করল এবং বলল হবস আসলে তাকে প্রশংসা করছে কারণ এলিট টিয়াররা খুবই বিরল। মেরলিন তা মেনে নিয়ে ঘোষণা দিল সে গিল্ডের স্তর নিজেই উন্নত করবে। তখনই ক্লোড নামে এক গা বিষণ্ণ লোক এসে বলল, সরে যাও। মেরলিন পাত্তা দিল না, কিন্তু অ্যালিস তাকে থামাল, কারণ ক্লোড খুব শক্তিশালী মনে হচ্ছিল এবং প্রথম দিনে ঝগড়া করা ঠিক হবে না। ক্লোড অ্যাঙ্ক পরীক্ষা দিল এবং বেরিয়ে এলো সে একজন হলি ঠেয়ার। লুসিয়া তাকে মিথ্রিল অ্যাডভেঞ্চুরার হিসেবে রেজিস্টার করল, আর সবাই উত্তেজিত হল কারণ গিল্ডে আরেকজন হলি ঠেয়ার আছে, গিল্ডমাস্টার। মেরলিন এতে প্রভাবিত হল না। সে চাইল দুর্বল কেউ সবার মনোযোগ কেড়ে না নিক, তাই সে নিজের পরীক্ষা দিতে গেল, সবাইকে দেখাতে চাইল সে কত শক্তিশালী। কিন্তু ক্রিস্টাল বল একদম জ্বলল না, মানে তার কোনো যুদ্ধ অভিজ্ঞান নেই। গিল্ডের সবাই তাকে অবহেলা করল, বলল যে এই বাচাল লোকটা আসলে দুর্বল। লুসিয়া ভাবল মেরলিন অ্যাডভেঞ্চুরার হওয়ার যোগ্য নয় কারণ তার কাছে কোনো যুদ্ধ শক্তি নেই। মেরলিন অ্যালিসকে এ কথা বলল, সে চমকে গেলেও অবাক হয়নি কারণ মেরলিন এক আঘাতে অপরাজেয়। অ্যালিস লুসিয়াকে বলল সে মেরলিনের পক্ষে কারণ সে শক্তিশালী। লুসিয়া ভাবল অ্যালিস প্রেমে পড়ে পাশে দিচ্ছে। পেছনের কেউ মেরলিনের ঠাট্টা করল, বলল ব্লাফিং, অ্যাঙ্কো থাকলে মেরলিন আমেথিস্ট পেত। মেরলিন নিজের অবস্থান শক্ত করল এবং প্রমাণ দিতে বলল গিল্ডমাস্টারকে নিয়ে আসতে, দাবি করল সে তাকে হারাতে পারবে। সবাই ভাবল সে বড় বড় কথা বলছে। প্রাক্তন গিল্ডমাস্টার, একজন হলি ঠেয়ার, মেরলিনের দাবি শুনে রাজি হল।
সে গর্ব করল বলেই যে কত শক্তিশালী যোদ্ধাকে হারিয়েছে এখানে, কিন্তু মেরলিন তা উপেক্ষা করল এবং কানে থেকে নাক মুছে নিল। গিল্ডমাস্টার রেগে গিয়ে বলল, মেরলিন পুরোপুরি আঘাত হানুক, যদি মাঠ থেকে 1 ইঞ্চিও সরাতে পারে সে জিতবে। মেরলিন ভোর্টেক্স তরবারি দিয়ে পুরো অ্যারেনাকে ধ্বংস করল। অ্যালিস চিন্তিত ছিল গিল্ডমাস্টার বেশি ক্ষতিগ্রস্ত হয়নি কিনা, কিন্তু কিছুক্ষণের মধ্যে বিস্ফোরণে গিল্ডের বাইরের রাস্তা পর্যন্ত নষ্ট হয়ে গেল। অ্যাডভেঞ্চাররা ভেবেছিল গিল্ডমাস্টার নিজেই এই ক্ষতি করল মেরলিনকে শিক্ষা দিতে। মেরলিন অক্ষত থেকে অ্যালিসকে আশ্বাস দিল গিল্ডমাস্টারকে আঘাত করেনি কারণ তার সাহায্য দরকার। কিছুক্ষণ পর গিল্ডমাস্টার বেরিয়ে এলো, জীবনের বিষয়ে চিন্তিত, কাঁপছে এবং লুসিয়াকে নতুন পোশাক আনতে বলল কারণ সে প্যান্ট ভিজিয়ে ফেলেছে। অবশেষে মেরলিন ইরন অ্যাডভেঞ্চারার হিসেবে রেজিস্টার হল, যদিও গিল্ডের সবচেয়ে শক্তিশালী লোককে ধ্বংস করেছিল। অ্যালিস তাকে বলল খুশি হও কারণ সে একমাত্র ব্যতিক্রম যিনি পরীক্ষায় ফেল করেও অ্যাডভেঞ্চারার হয়েছেন। মেরলিন জিজ্ঞেস করল এখন কি করব এবং অ্যালিসকে তার মিশন বাছাই করতে বলল। নিজে হলিঠিয়ার শত্রুর সঙ্গে লড়বে আর অ্যালিস ছোটখাটো গিল্ড কাজ করবে। সে মাসে 100 কমিশন দিয়ে শুরু করতে চায় এবং খারাপ গণনা করে বলে মাসে কোটি কোটি গোল্ড আয় করবে। সে স্বপ্ন দেখে অ্যাডভেঞ্চারার শিল্প নিজেই নিজের দখলে নিতে এবং অ্যালিসকে লাভের 10 ভাগ ভাগ করতে। কিন্তু অ্যালিস একদমই খুশি নয়, বলল তুই চলে যা আর আমাকে বিরক্ত করিস না। মার্লিন চলে যায়, বারবার আলিসকে দোষ দিয়ে, এতদিনেও তার জায়গা বুঝতে না পারায় গালি দিয়ে। যাই হোক, সে ক্ষুধার্ত, কিন্তু খাবারের জন্য টাকা নেই, উপরন্তু রাতে থাকার কোনো জায়গা নেই। তাই সে শেষে আলিসের বাড়িতে ঢুকে পড়ে। যখন আলিস স্নানের মধ্যে, আলিস পায়ের আওয়াজ শুনে যখন বের হয়, অসাবধানতাবশত বাথরব পড়ে যায়, যা একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করে। পরে মার্লিন শোভাময়ভাবে আলিসের সোফায় বসে তার খাবার খাচ্ছে, অথচ কেন সে এখানে এসেছে সেটা একদম বুঝিয়ে না দেয়। আলিস জিজ্ঞেস করে, তুমি কি আমার ওপর গুপ্তচর বৃত্তি করতে এসেছ? উত্তরে সে বলে, তোমার মধ্যে গুপ্তচর করার মতো কিছুই নেই ললো। আলিস তার প্রশ্ন দিয়ে শান্তি নষ্ট করতে থাকে, তাই মার্লিন তাকে প্রশংসা করে বোঝানোর চেষ্টা করে, বলে সে কেবল তার বন্ধুকে সাহায্য করতে চায় তার কাছে উঠতে, যাতে তার নিরাপত্তা বজায় থাকে, যা সামান্য একটা সুরক্ষা ফি নিয়ে আসে, মাসে 1000 গোল্ড। আলিস তাৎক্ষণিক তাকে বাড়ি থেকে বের করে দেয়, কিন্তু মার্লিন তাকে স্মরণ করিয়ে দেয় সে তার জন্য কত করেছিল এবং তার দুর্দশার সময় আলিস কিভাবে নিষ্ঠুর আচরণ করছে। সে বলে তার যাওয়ার কোনো জায়গা নেই এবং দরজা খুলতে অনুনয় করে। তার অনুনয় দেখে লোকজন ভিড় জমায়, যারা হতদরিদ্র ছেলেটির প্রতি দয়া দেখায় এবং ভাবতে থাকে বেকার নায়ক কি তাকে ব্যবহার করে ফেলে দিয়েছে। গোলমাল শোনে আলিস দ্রুত মার্লিনকে ভেতরে নিয়ে আসে যেন তার সামান্য ইমেজ নষ্ট না করে। সে তার তরবারি নিয়ে মার্লিনকে আক্রমণ করে, কিন্তু মার্লিন সব কিছু এড়িয়ে দ্বিতীয় তলায় উঠে যায় এবং তার স্বজনক্ষ দাবি করে, নির্লজ্জভাবে বলে এখানেই থেকে যাবে এবং যেহেতু তারা ভালো বন্ধু তাই কোনো সুরক্ষা ফি নেবে না। আলিস বারবার আক্রমণ করতে থাকে এবং সুয়াগ নিয়ে বিছানায় তার ওপর পড়ে। মার্লিন জিজ্ঞেস করে, তুমি কি আমার সঙ্গে একই বিছানায় ঘুমাতে চাও? তবে সে উত্তর দিতে পারার আগেই সে তাকে একটি গালিচার মধ্যে মুড়িয়ে দিয়ে তার আঙুলের নরম ছোঁয়ায় ঘুম পাড়িয়ে দেয় এবং নিজে ভালো করে বিশ্রাম নেয়। পরের দিন আলিস গিল্ডে গিয়ে মার্লিনের ওপর রাগ বের করে, লুসিয়া ও হবসকে বলে মার্লিন তার বাড়িতে উঠেছে, তাকে মেঝেতে ঘুমাতে বাধ্য করেছে আর এখন তার পিঠ ভয়ানক ব্যথা করছে। তবে হবস মনে করে সমস্যা আলিসের নিজের, তার রাগের জন্য, এবং তাকে শান্ত হওয়ার উপদেশ দেয়, যা আলিসের রাগ আরও বাড়িয়ে দেয়। মার্লিন ঘুম থেকে উঠে গিল্ডে এসে গর্ব করে লুসিয়া, হবস আর আলিসের ফ্যানবয় আর্নল্ডকে বলে তারা এখন একসাথে বাস করছে। সবাই ভেবে নেয় তারা প্রেমের একক শিখে ফেলেছে। কিন্তু আর্নল্ড এখনও ঠিক আছে, যদি আলিস মার্লিনের সঙ্গে তৃতীয় বেস পার হয়ে গেছে, তবুও সে তার প্রেমের জন্য লড়াই চালাতে চায়। সে মার্লিনের সাথে আরেকটি ডুয়েল চায়, যা 3 রাউন্ডের সেরা, তবে সেটা তরবারির লড়াই নয়, বরং এমন এক লড়াই যেখানে সবচেয়ে বেশি স্কোর করা অ্যাডভেঞ্চারার জিতবে। আর্নল্ড একটি অ্যাগ্রেড গিল্ড কমিশন আনে, যেখানে অ্যাডভেঞ্চারারকে ডেনবিশায়ের একটি বিশাল সংখ্যক অনর্থ মৃতকে মেরে ফেলতে হবে। মার্লিন ডুয়েল নিয়ে তেমন খেয়াল করে না, কিন্তু কমিশনের পুরস্কার শুনে, যা 5000 গোল্ড, সে চ্যালেঞ্জ গ্রহণ করে এবং লুসিয়াকে বলে সে কমিশন নিতে চায়। কিন্তু লুসিয়া বলে আয়রন র্যাঙ্ক হিসেবে সে একা কোনো কমিশন নিতে পারবে না। তাই মার্লিন আলিসকে প্রস্তাব দেয় তারা একসাথে কাজ করবে, কিন্তু আলিস তাকে কাছেও যেতে চায় না। আর্নল্ড এই সুযোগ নিয়ে আলিসকে নিজের টিমে নিতে বলে সে ইতিমধ্যেই হোলি টিয়ার অ্যাডভেঞ্চারার ক্লোথকে দামের বিনিময়ে নিয়েছে এবং আশ্বাস দেয় যদি আলিস তাদের সঙ্গে যোগ দেয় তারা পুরো 5000 গোল্ড পুরস্কার পাবে। কিন্তু মার্লিন বলে আলিস যদি তার সঙ্গে দল গঠন করে তাহলে সে আরও ভালো ডিল পাবে, 100%, যেখানে আর্নল্ডের ক্ষেত্রে 3 ভাগ ভাগাভাগি। তাই আলিস মজার জন্য আর্নল্ডের সঙ্গে যোগ দেয়। মার্লিন ভাবতে থাকে সে কার সঙ্গে দল করবে। সে শেষে মাতাল হবসকে বেছে নেয় এবং আসলে তাকে অপহরণ করে। হবস যখন সজাগ হয় তখন নিজেকে একটা রথে পায়, মার্লিনের সঙ্গে ডেনবিশায় যাওয়ার পথে। হবস ব্যাখ্যা চায়, মার্লিন বলে হবস নিজেই তাকে বিপজ্জনক মিশনে নিতে অনুরোধ করেছিল, যা সত্যি, এবং সে এত মাতাল ছিল যে বুঝতেও পারেনি কি করছে। যাই হোক, হবস ফিরে যেতে চায় কারণ সে শুধু একটা নিম্নস্তরের ম্যাচ এবং মার্লিনের কোনো জাদু শক্তি নেই। কিন্তু মার্লিন আশ্বাস দেয় তারা ভালোই থাকবে কারণ তার অভিজ্ঞতা আছে অনর্থ মৃতদের মতো আবর্জনা মনস্টার সামলাতে। সেই সময় রোজ নাইটরা তাদের কাছে আসে, তারা ডেনবিশায় যাওয়ার পথে। তবে হবস বলে রাস্তা অনেক সংকীর্ণ, নাইটদের পরবর্তী অংশ হাঁটতে হবে। নাইট বলে তা সম্ভব না কারণ তারা রোজ ডিউকের মেয়েকে পৌঁছে দিচ্ছে, যিনি হাঁটতে পারেন না। মার্লিন বিন্দুমাত্র সম্মান না দেখিয়ে প্রশ্ন করে নাইটকে, ডিউকের মেয়েটা কি পঙ্গুত্বগ্রস্ত?
নেতৃস্থানীয় নাইট কাইল মার্লিনকে শাস্তি দিতে চায়, কিন্তু মার্লিন তাকে ধরে ফেলে আর লাঠিটি ছুঁড়ে মেঝেতে ফেলে দেয়। ডিউকের অন্য নাইটরা সঙ্গে সঙ্গে তরবারি তোলেন, কাইলও উঠে তরবারি হাতে নেয়। মার্লিন তাদের অকেজো অস্তিত্ব ধুলোয় মিশিয়ে দিতে চায় না, তাই বলে তাদের ক্ষমা চাইলে বাঁচার সুযোগ পাবে। দুপক্ষ লড়াই শুরু করতে যাচ্ছিল, তখন আগুনে জ্বলন্ত গন্ডারের একটি দল রথের দিকে ছুটে আসে। তাই নাইটরা রথের সামনে এসে তাদের লেডি রক্ষা করতে দাঁড়ায়, আর তখন হবস জীবনমরণের পরিস্থিতি থেকে দূরে সরিয়ে যেতে চেষ্টা করে। কিন্তু মার্লিন সেখানে থাকে, আশ্চর্য হয়ে দেখে বন্য পশুগুলো দৌড়াচ্ছে। সে সন্দেহ করে হয়তো তারা ডেন বিষয় কোনো কিছু থেকে পালাচ্ছে, যেটা তাদের ভয়ে দেখিয়েছে। যাই হোক, মার্লিন এগিয়ে এসে নাইটদের ট্রম্পল হওয়া থেকে রক্ষা করে এবং নিজেরাই ওই গন্ডারের দল সামলায়। এই সিরিজের প্রথম পর্বের জন্য এটাই ছিল। যদি আপনি এই অ্যানিমেটা উপভোগ করে থাকেন, তাহলে 10-এর মধ্যে একটা রেটিং দিন। ব্যক্তিগতভাবে আমি দিতে চাই নয়, কারণ একটা মজার ও দারুণ। পরের পর্বটা দেখতে চাইলে নিচে কমেন্ট করে জানাবেন, আমরা লাইটের গতিতে তা নিয়ে আসব আপনার কাছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।